অমাবস্যার রাত কালপুর গ্রামের শেষ সীমানায় দাঁড়িয়ে থাকা পুরনো বটগাছটা ঝড়ের দাপটে আর্তনাদ করছে। জমিদার বাড়ির ভাঙা জানলা দিয়ে এক ফালি বিদ্যুৎ ভেতরে এসে পড়ল। রতন জানে আজ রাতে তার পালানোর কোনো পথ নেই। সে দৌড়াচ্ছে, বুক চিরে বেরিয়ে আসতে চাইছে তার হৃৎপিণ্ড, কিন্তু এই বিশাল বাড়ির প্রতিটি দরজা যেন আজ অভিশপ্ত। করিডরের শেষ মাথায় এসে সে থমকে দাঁড়ালো। পেছনে ভারী পায়ের শব্দ নেই, কোনো নিঃশ্বাসের শব্দ নেই, আছে শুধু এক নিস্তব্ধতা যা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। দেয়ালের মশালের আলোয় সে দেখল মেঝের ওপর পড়ে থাকা তার নিজের ছায়াটা ধীরে ধীরে দীর্ঘ হচ্ছে, কিন্তু সে তো নড়ছে না। তবে ছায়াটা নড়ছে কেন? রতন চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না, কারণ মেঝের সেই কালো ছায়াটা ততক্ষণে তার গলা টিপে ধরেছে। অক্টোবরের মাঝামাঝি ঢাকার আকাশটা আজ সকাল থেকে গোমরা করে আছে। বিকেল গড়াতে না গড়াতেই সন্ধ্যা নেমে এলো, আর তার সঙ্গে শুরু হলো ঝিরঝিরে বৃষ্টি। জানলার কাছে বৃষ্টির ফোঁটাগুলো আছড়ে পড়ছে, যেন কেউ বাইরে থেকে ভেতরে ঢোকার জন্য অস্থির হয়ে টোকা দিচ্ছে। অর্ক ধপ করে ইজি চেয়ারটায় বসে চশমাটা খুলে রাখল। গত 3 দিন ধরে বাবার পুরনো লাইব্রেরি ঘরটা পরিষ্কার করতে গিয়ে ওর দম বেরিয়ে যাওয়ার জোগাড়। বাবা মারা যাওয়ার পর গত 5 বছর এই ঘরে কেউ ঢোকেনি। ধুলোর আস্তরণ আর পুরনো কাগজের ভ্যাপসা গন্ধে ঘরটা ভরে আছে। টেবিলের ওপর একটা কাঠের বাক্স রাখা, মেহগনি কাঠের তৈরি, উপরে পিতলের কারুকাজ করা। বাবার আলমারির সবচেয়ে উপরের তাকে পুরনো ফাইলের পেছনে লুকানো ছিল এটা। চাবিটা ভাগ্যক্রমে ড্রয়ারেই পাওয়া গেছে। অর্ক সাবধানে বাক্সটা খুলল। ভেতরে খুব বেশি কিছু নেই, একটা ঝর্ণা কলম, বাবার চশমা আর হলদে হয়ে যাওয়া একটি খাম। খামটা দেখে অর্কের ভুরু কুঁচকে গেল। এটা পোস্ট করা হয়নি কখনো, কারণ খামের ওপর কোনো ডাক টিকিট নেই, সিল মোহর নেই, শুধু গোটা গোটা অক্ষরে কালো কালিতে লেখা, প্রাপক শ্রী অর্ক চৌধুরী, ঢাকা। হাতের লেখাটা চিনতে অর্কের এক মুহূর্তও সময় লাগলো না। এটা ওর ছোট কাকু শেখর চৌধুরীর হাতের লেখা। সেই ছোট কাকু যিনি 12 বছর আগে একদিন হুট করেই নিখোঁজ হয়ে গিয়েছিলেন। পুলিশ, ডিটেকটিভ, পেপার বিজ্ঞাপন কিছুই কাজে আসেনি। মানুষটা যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। অর্ক কাপা হাতে খামটা ছিঁড়ল। ভেতর থেকে বেরিয়ে এলো ভাঁজ করা এক ফর্দা কাগজ। কাগজটা এত পুরনো যে মনে হচ্ছে ধরলেই গুঁড়ো হয়ে যাবে। টেবিলের উপর একটা কাঠের বাক্স রাখা, মেহগনি কাঠের তৈরি, উপরে পিতলের কারুকাজ করা। বাবার আলমারির সবচেয়ে উপরের তাকে পুরনো ফাইলের পেছনে লুকানো ছিল এটা। চাবিটা ভাগ্যক্রমে ড্রয়ারেই পাওয়া গেছে। অর্ক সাবধানে বাক্সটা খুলল। ভেতরে খুব বেশি কিছু নেই, একটা ঝর্ণা কলম, বাবার চশমা আর হলদে হয়ে যাওয়া একটি খাম। খামটা দেখে অর্কের ভুরু কুঁচকে গেল। এটা পোস্ট করা হয়নি কখনো, কারণ খামের ওপর কোনো ডাক টিকিট নেই, সিল মোহর নেই, শুধু গোটা গোটা অক্ষরে কালো কালিতে লেখা, প্রাপক শ্রী অর্ক চৌধুরী, ঢাকা। হাতের লেখাটা চিনতে অর্কের এক মুহূর্তও সময় লাগলো না। এটা ওর ছোট কাকু শেখর চৌধুরীর হাতের লেখা। সেই ছোট কাকু যিনি 12 বছর আগে একদিন হুট করেই নিখোঁজ হয়ে গিয়েছিলেন। পুলিশ, ডিটেকটিভ, পেপার বিজ্ঞাপন কিছুই কাজে আসেনি। মানুষটা যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। অর্ক কাঁপা হাতে খামটা ছিঁড়ল। ভেতর থেকে বেরিয়ে এলো ভাঁজ করা এক ফর্দা কাগজ। কাগজটা এত পুরনো যে মনে হচ্ছে ধরলেই গুঁড়ো হয়ে যাবে। চিঠিটা পড়ার জন্য অর্ক টেবিল ল্যাম্পটা জ্বেলে নিল। স্নেহের অর্ক, যখন তুমি এই চিঠিটা পড়বে তখন হয়তো আমি আর এই পৃথিবীতে নেই, অথবা থাকলেও আমি আর মানুষ নেই। জানি সবাই ভাবে আমি পাগল হয়ে গিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো, আমি যা দেখেছি তা পাগলের প্রলাপ নয়। আমাদের পরিবারের রক্তে এক অভিশাপ মিশে আছে অর্ক। কালপুর গ্রামের সেই পুরনো জমিদার বাড়িটা আমাদের ডাকছে। আমি ভেবেছিলাম আমি গিয়ে সব শেষ করতে পারবো। ভেবেছিলাম রক্তপিপাসু ছায়ার উপকথাটা শুধুই গ্রামের কুসংস্কার, কিন্তু আমি ভুল ছিলাম। ওরা ছায়া নয় অর্ক, ওরা জীবন্ত। ওরা অন্ধকারের অপেক্ষায় থাকে না, ওরা অন্ধকারকে সঙ্গে নিয়ে আসে। এই চিঠিটা আমি ডাকবক্সে ফেলার সাহস পাইনি, কারণ আমি জানি এই চিঠি যদি বাড়ি পর্যন্ত পৌঁছায় তবে সেই ছায়াও আমার পিছু পিছু তোমাদের কাছে পৌঁছে যাবে। তাই এটা আমি বাবার ট্রাঙ্কে লুকিয়ে রেখে যাচ্ছি। যদি কখনো আমার খোঁজ করতে চাও তবে মনে রেখো, কালপুরের জমিদার বাড়িতে পা রাখা মানে নিজের মৃত্যুকে নেমন্তন্ন জানানো। আমার ভুলটা তুমি করো না, ওই বাড়িতে যেও না, কিছুতেই না। ইতি, তোমার হতভাগ্য ছোট কাকু শেখর। অর্ক স্তব্ধ হয়ে বসে রইল। চিঠির নিচে তারিখটা দেখল সে, আজ থেকে ঠিক 12 বছর আগের
অর্থাৎ যেদিন ছোট কাকু নিখোঁজ হয়েছিলেন ঠিক তার আগের রাতে এই চিঠিটা লেখা। বাইরে মেঘ ডাকার শব্দে অর্ক চমকে উঠল। লোডশেডিং। ঘরটা মুহূর্তের মধ্যে অন্ধকারে ডুবে গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার, জানলার বাইরের রাস্তার ল্যাম্পপোস্টটা জ্বলছে, অথচ ঘরের ভেতরের অন্ধকারটা যেন স্বাভাবিক অন্ধকারের চেয়েও বেশি গাঢ়। হঠাৎ অর্কের মনে হলো তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে, খুব কাছে। ঘাড়ের কাছে ঠান্ডা একটা নিঃশ্বাসের স্পর্শ পেল সে। লাইব্রেরি ঘরের দরজার দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। বিদ্যুতের চমকানিতে এক মুহূর্তের জন্য মনে হলো দরজার ফ্রেমে একটা দীর্ঘাকায় অবয়ব দাঁড়িয়ে আছে। মানুষ নয়, আবার মানুষের মতো দেখতে। ওটা মেঝের সঙ্গে মিশে নেই, ওটা দেওয়াল থেকে আলাদা হয়ে অর্কের দিকে তাকিয়ে আছে। অর্ক চিৎকার করতে গিয়েও থেমে গেল। আবার বিদ্যুৎ চমকালো। কেউ নেই, শুধু শূন্য দরজা হাঁ করে তাকিয়ে আছে। অর্ক টর্চটা জ্বালালো। কপালে বিন্দু বিন্দু ঘাম। সে জানে এটা মনের ভুল হতে পারে, হ্যালুসিনেশন হতে পারে, কিন্তু ছোট কাকুর চিঠিটা তো মিথ্যে নয়। পকেটে চিঠিটা ভাঁজ করে ঢোকালো অর্ক। মোবাইলটা বের করে গুগল ম্যাপে সার্চ দিল। কালপুর জমিদার বাড়ি। ম্যাপে একটা অস্পষ্ট লোকেশন দেখালো। জায়গাটা এখান থেকে প্রায় 6 ঘন্টার পথ, দুর্গম এবং জনবসতি থেকে অনেক দূরে। অর্কের সাংবাদিক মনটা নেচে উঠল। ভয়, হ্যাঁ ভয় লাগছে, কিন্তু গত 12 বছর ধরে যে প্রশ্নটা তাদের পুরো পরিবারকে কুড়ে কুড়ে খাচ্ছে তার উত্তর হয়তো ওই অভিশপ্ত গ্রামেই লুকিয়ে আছে। অর্ক ব্যাগ গোছাতে শুরু করলো। সে কালই যাবে। সে দেখতে যায় ছোট কাকু আসলে কিসের ভয় পালিয়েছিলেন। সে জানে না সে আসলে শিকারী হয়ে যাচ্ছে নাকি শিকার হতে যাচ্ছে। টেবিলের উপর পড়ে থাকা পুরনো খামটা তখনও বাতাসের ঝাপটায় একটু একটু নড়ছে, যেন অর্ককে শেষবারের মতো নিষেধ করছে। শহরের কোলাহল কখন যে মিলিয়ে গেছে অর্ক খেয়ালই করেনি। ইট পাথরের জঙ্গল পেরিয়ে জিপগাড়িটা এখন পিচ ঢালা সরু রাস্তা ধরে ছুটছে। ঘড়িতে সময় বিকেল 4টে, কিন্তু বাইরের আকাশ দেখে মনে হচ্ছে সন্ধ্যা নামতে আর খুব বেশি বাকি নেই। আকাশটা অদ্ভুত রকমের ঘোলাটে। গাড়ির চালক কাশিম মিয়া লোকটা বেশ কাজের, তবে কথা একটু বেশি বলে। ঢাকা থেকে আসার পথে সে অনর্গল বকবক করছিল, কিন্তু গত আধ ঘন্টা ধরে সে একদম চুপ। তার শক্ত হাতে ধরা স্টিয়ারিং হুইলটা মাঝে মাঝে কেঁপে উঠছে রাস্তার খানাখন্দে। আর কতদূর? অর্ক নীরবতা ভাঙল। কাশিম মিয়া রিয়ারভিউ মিররে একবার তাকালো। তার চোখে মুখে একটা অস্বস্তি স্পষ্ট। বেশি দূর না স্যার, আর মাইল 5। কিন্তু কাশিম মিয়া আমডামটা করল। স্যার, আপনি কি সত্যি ওই জমিদার বাড়িতেই যাবেন? রাত কিন্তু হয়ে আসছে। অর্ক ল্যাপটপ ব্যাগটা কোলের ওপর ঠিকঠাক করে রাখল। হ্যাঁ কাশিম ভাই, ওখানেই যাব। কেন, সমস্যা কি? কাশিম ঢোক গিলল। ওই পথটা ভালো না স্যার, গ্রামের লোক ওই রাস্তা মারায় না। বলে আসর নামাজের পর নাকি ওই রাস্তায় কুয়াশা নামে, এমন কুয়াশা যে নিজের হাতটাও দেখা যায় না। অর্ক মনে মনে হাসল। কুসংস্কার। গ্রাম বাংলার আনাচে কানাচে এমন হাজারো গল্প ছড়িয়ে আছে। সে জানলার কাঁচ নামিয়ে বাইরের দিকে তাকালো। রাস্তার দুপাশে ঘন শাল আর গজারির বন। গাছগুলো যেন অস্বাভাবিক রকমের লম্বা। আকাশ ঢেকে দিয়েছে। বাতাসের শোঁ শোঁ শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। পাখির ডাকও শোনা যাচ্ছে না। হঠাৎ গাড়ির গতি কমে এলো। অর্ক সামনে তাকিয়ে অবাক হলো। একটু আগেও রাস্তা পরিষ্কার ছিল, কিন্তু এখন মনে হচ্ছে আকাশ থেকে সাদা ধোঁয়ার মতো কিছু একটা নেমে আসছে রাস্তায়। কুয়াশা। অক্টোবর মাসে দুপুরে এমন কুয়াশা অসম্ভব। কাশিম মিয়া হেডলাইট জ্বালিয়ে দিল, কিন্তু সেই হলুদ আলো কুয়াশার চাদর ভেদ করতে পারছে না। মাত্র 10 হাত দূরের জিনিসও অস্পষ্ট। আমি আর সামনে যাবো না স্যার। কাশিমের গলা কাঁপছে। গাড়িটা রাস্তার একপাশে ব্রেক কষল। মানে, এখান থেকে কালপুর তো এখনো অনেকটা পথ। অর্ক বিরক্ত হয়ে বলল, তা হোক স্যার, আমার জানের মায়া আছে। আপনারে আমি টাকা ফেরত দিয়ে দিতাছি, কিন্তু ওই কালপুরের সীমানায় আমি গাড়ি ঢুকাবো না। আমার বাপে কইছিল এই কুয়াশা সাধারণ কুয়াশা না, এটা ওদের নিঃশ্বাস। অর্ক বুঝল তর্ক করে লাভ নেই। এই লোক ভয় পেয়েছে, আর ভয় পাওয়া মানুষের যুক্তি কাজ করে না। সে গাড়ি থেকে নামল। বাইরের বাতাসটা হাড় কাঁপানো ঠান্ডা। গাড়ির ভেতর এসি চলছিল না, তবু বাইরেটা এত ঠান্ডা কেন? ব্যাগটা কাঁধে ঝুলিয়ে অর্ক বলল, ঠিক আছে, আমি হেঁটেই যাব, তুমি ফিরে যাও। কাশেম গাড়ি ঘোরাতে ঘোরাতে জানলা দিয়ে শেষবারের মতো মুখ বের করল। স্যার, একটা কথা বলি, যদি দেখেন কুয়াশার মধ্যে কেউ দাঁড়িয়ে আছে, ডাকলেও তাকাবেন না, সোজা হাঁটবেন, পিছে তাকাবেন না। গাড়িটা ধপধপ শব্দ তুলে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। অর্ক এখন সম্পূর্ণ একা। চারপাশে জনমানবের কোনো চিহ্ন নেই।
মোবাইলের নেটওয়ার্ক চেক করল সে। নো সার্ভিস, জিপিএস কাজ করছে না। রাস্তাটা সোজা চলে গেছে বনের ভেতর দিয়ে। অর্ক হাঁটতে শুরু করল। কুয়াশা এত ঘন যে মনে হচ্ছে ভিজে তুলোর ভেতর দিয়ে হাঁটছে সে। নিস্তব্ধতা এত গভীর যে নিজের জুতোর শব্দকেও মনে হচ্ছে হাতুড়ির বাড়ি। হঠাৎ অর্কের নাকে একটা গন্ধ এলো, বেলি ফুলের গন্ধ। কিন্তু এই জঙ্গলে এই অসময় বেলি ফুল? গন্ধটা তীব্র, তার সঙ্গে মিশে আছে পচা নর্দমার মতো এক ভ্যাপসা দুর্গন্ধ। সুগন্ধ আর দুর্গন্ধের এক অদ্ভুত মিশ্রণ। হাঁটতে হাঁটতে অর্ক একটা পুরনো মাইল ফলক দেখতে পেল। শ্যাওলা ধরা পাথরের গায়ে অস্পষ্ট করে লেখা, কালপুর, 0 কিলোমিটার। মানে সে গ্রামে ঢুকে পড়েছে। কিন্তু গ্রাম কই? কোনো ঘরবাড়ি নেই, আলো নেই, শুধু পথের দুপাশে দাঁড়িয়ে আছে মৃতপ্রায় গাছগুলো, যাদের ডালপালাগুলো কঙ্কালের হাতের মতো রাস্তার ওপর ঝুঁকে আছে। হঠাৎ অর্ক থমকে দাঁড়ালো। তার মনে হলো কুয়াশার মধ্যে সামনে কিছু একটা দাঁড়িয়ে আছে, রাস্তার ঠিক মাঝখানে। ধূসর অস্পষ্ট একটা অবয়ব, উচ্চতায় সাধারণ মানুষের চেয়ে ঢের বেশি। অর্ক চোখ রগড়ে আবার তাকালো। চোখের ভুল? না, অবয়বটা নড়ছে না। কাশিমের কথা মনে পড়ে গেল, ডাকলেও তাকাবেন না। অর্কের বুকের ভেতরটা ধরাস ধরাস করছে। সে সাহস সঞ্চয় করল। কে কে ওখানে? কোনো উত্তর আসলো না। শুধু কুয়াশার স্তরটা একটু নড়ে উঠল, যেন ওটা হাওয়ায় ভাসছে। আর ঠিক তখনই অর্ক শুনতে পেল সেই শব্দটা। তার কানের ঠিক পাশ দিয়ে কেউ যেন দ্রুত পায়ে দৌড়ে চলে গেল। ভেজা পায়ে দৌড়ানোর শব্দ, প্যাচাট প্যাচাট। অর্ক ঝট করে পাশে তাকালো। কেউ নেই, শুধু জঙ্গল। কিন্তু যখন সে আবার সামনে তাকালো, রাস্তার মাঝখানে সেই লম্বা অবয়বটা আর নেই। রাস্তা ফাঁকা। কিন্তু রাস্তা ফাঁকা হলেও অর্ক বুঝতে পারল সে আর একা নয়। জঙ্গলের আড়াল থেকে অসংখ্য জোড়া চোখ তাকে দেখছে। শিকার তার ডেরায় প্রবেশ করেছে। অর্ক টর্চ লাইটটা বের করে জ্বালালো। আলোর রেখাটা কাপা কাপা হাতে সামনে ফেলল। দূরে কুয়াশার বুক চিরে দেখা যাচ্ছে এক বিশাল লোহার ফটক, মরচে ধরা লতাপাতায় জড়ানো। কালপুর জমিদার বাড়ি। ফটকের উপর বসে আছে একটা বিশাল কালো প্যাঁচা। অর্কের টর্চের আলো পড়তেই সেটা ডানা ঝাপটে কর্কশ স্বরে ডেকে উঠল। সেই ডাকে কেঁপে উঠল পুরো বনভূমি। অর্ক পা বাড়ালো। ফেরার আর কোনো পথ নেই। মরিচা ধরা বিশাল লোহার গেটটা। অর্ক হাত দিয়ে আলতো ধাক্কা দিতে সেটা এক বিকট আর্তনাদ করে খুলে গেল। ক্যা চ চ। সেই শব্দ রাতের নিস্তব্ধতা চিরে অনেক দূর পর্যন্ত প্রতিধ্বনিত হলো। মনে হলো বহু বছর ধরে এই গেটটা অপেক্ষা করছিল কারো আসার। ভেতরে পা রাখতেই অর্ক অনুভব করল বাইরের জঙ্গলের চেয়ে ভেতরের বাতাস অনেক বেশি ভারী। উঠোনটা আগাছায় ভরে গেছে। এককালে এখানে হয়তো সুন্দর বাগান ছিল, এখন সেখানে শুধু কাটাঝোপ আর ফণিমনেশার রাজত্ব। উঠোনের ঠিক মাঝখানে একটা শ্বেত পাথরের ফোয়ারা, শুকিয়ে কাঠ হয়ে আছে। তার ওপর শ্যাওলার পুরু আস্তরণ। ফোয়ারার মাথায় এক পরিমূর্তি, যার এক হাত ভেঙে নিচে পড়ে আছে। আর মুখের অভিব্যক্তি দেখে মনে হচ্ছে সে কোনো বিভীষিকা দেখে পাথর হয়ে গেছে। অর্ক টর্চের আলো ফেলে বাড়ির মূল কাঠামোর দিকে তাকালো। দোতলা সমান উঁচু বিশাল দালান। ব্রিটিশ আমলের কারুকাজ করা থামগুলো এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তবে পলেস্তারা খসে বেরিয়ে এসেছে ইটের কঙ্কাল। জানলাগুলোর বেশিরভাগই ভাঙা। বাতাসের ঝাপটায় ভাঙা পাল্লাগুলো মাঝে মাঝে নড়ে উঠছে, যেন বাড়ির ফোকলা দাঁতের হাসি। উঠোনের একপাশে একটা তুলসী মঞ্চ, ভেঙে চুরমার হয়ে আছে। হিন্দু বিশ্বাস অনুযায়ী তুলসী মঞ্চ বাড়িকে অশুভ শক্তি থেকে রক্ষা করে। কিন্তু এটার অবস্থা দেখে মনে হচ্ছে কোনো এক অশুভ শক্তি অনেক আগেই সেই রক্ষা কবচ গুড়িয়ে দিয়েছে। মূল দরজার কাছে এগিয়ে গেল অর্ক। বিশাল সেগুন কাঠের দরজা। আশ্চর্য, দরজাটা খোলা, যেন কেউ জানতো অর্ক আসবে, তাই নিমন্ত্রণ জানিয়ে রেখেছে। পায়ে পায়ে ভেতরে ঢুকল সে। ভেতরে ঢুকতেই এক উৎকট গন্ধে অর্কের নাড়ি ভুড়ি উল্টে আসার জোগাড় হলো। গন্ধটা বন্ধ ঘরের ভ্যাপসা বাতাসের সাথে মরা ইঁদুর আর চামড়ার গন্ধ মেশানো। টর্চের আলোয় দেখা গেল বিশাল হলঘর। এটা সম্ভবত নাচঘর ছিল একসময়। ওপরে ঝুলে আছে বিশাল এক ঝাড়বাতি। মাকড়সার জালে আবৃত হয়ে সেটা এখন এক অদ্ভুত জঞ্জাল ছাড়া আর কিছু নয়। মেঝের ওপর ধুলোর স্তর এতটাই পুরু যে পা ফেললেই ধুলো উঠছে। অর্ক খেয়াল করল ধুলোর ওপর অন্য কোনো পায়ের ছাপ নেই, অর্থাৎ গত কয়েক মাসে বা হয়তো কয়েক বছরে এখানে কোনো মানুষ পা রাখেনি। তাহলে ছোট কাকু কি এখানে এসেছিলেন?
হঠাৎ অর্কের ঘাড়ের পেছনে লোম দাঁড়িয়ে গেল। হলঘরের দেয়ালে সারি সারি তৈলচিত্র টাঙানো, জমিদার বংশের পূর্বপুরুষদের ছবি। ধুলোয় ধূসর হয়ে গেলেও ছবিগুলোর চোখগুলো অদ্ভুত রকমের জীবন্ত। অর্ক যেদিকেই যাচ্ছে মনে হচ্ছে ছবিগুলোর চোখ তাকে অনুসরণ করছে। সবচেয়ে বড় ছবিটা এক মাঝবয়সী জমিদারের, গায়ে জাঁকজমকপূর্ণ পোশাক, হাতে তলোয়ার, নিচে নেমপ্লেটে লেখা রায়বাহাদুর প্রতাপ নারায়ণ চৌধুরী। এই সেই প্রতাপ নারায়ণ যার সময় থেকেই অভিশাপের শুরু। অর্ক লক্ষ্য করল ছবির মানুষটার চোখের মণি দুটো যেন আগুনের মতো জ্বলছে। টর্চের আলোর প্রতিফলন নাকি অন্য কিছু? অর্ক চোখ সরালো, নিজেকে বোঝালো সব মনের ভুল। সে সিঁড়ির দিকে পা বাড়ালো। দোতলায় ওঠার কাঠের সিঁড়িটা নড়বড়ে। প্রথম ধাপে পা দিতেই মনে হলো বাড়ির তাপমাত্রা হুট করে কমে গেল। বাইরে যদিও শীত শীত ভাব ছিল, কিন্তু ভেতরে এখন রীতিমতো হাড় কাঁপানো ঠান্ডা। অর্ক জ্যাকেটের জিপারটা টেনে গলা পর্যন্ত উঠিয়ে নিল। হ্যালো, কেউ আছেন? অর্ক চেঁচিয়ে উঠল। তার গলার স্বর হলঘরে গমগম করে উঠল। কেউ আছেন? 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 প্রতিধ্বনি থামার পর যে নিস্তব্ধতা নামল তা আরও ভয়াবহ। ঠিক তখনই দোতলার করিডোর থেকে একটা শব্দ ভেসে এলো। খট খট খট। লাঠিতে ভর দিয়ে কেউ হাঁটার শব্দ, খুব ধীর কিন্তু ভারী। অর্ক টর্চটা ওপরের দিকে তাক করল। কে ওখানে? শব্দটা থামল না, বরং মনে হলো সিঁড়ির ঠিক ওপরের অন্ধকার বাঁকটায় কেউ দাঁড়িয়ে আছে। টর্চের আলো সেখানে পৌঁছচ্ছে না। অর্ক এক পা পিছিয়ে এলো। তার ষষ্ঠ ইন্দ্রিয় বিপদ সংকেত দিচ্ছে। পালান, এক্ষুনি পালান। কিন্তু সে পালাতে আসেনি। সে পকেট থেকে ছোট কাকুর সেই চিঠিটা বের করে মুঠোয় শক্ত করে ধরল। সিঁড়ির ওপর থেকে একটা গড়িয়ে পড়ার শব্দ হলো। একটা ছোট মার্বেল পাথর সিঁড়ি দিয়ে গড়িয়ে অর্কের পায়ের কাছে এসে থামল। সাদা রঙের মার্বেল, তাতে লাল কালিতে কিছু একটা আঁকা। অর্ক নিচু হয়ে সেটা হাতে নিল। কাছে নিয়ে দেখল সেটা কালি নয়, শুকিয়ে যাওয়ার রক্ত, আর তাতে আঁকা একটা অদ্ভুত জ্যামিতিক চিহ্ন। এই চিহ্নটা সে চেনে। ছোট কাকুর ডায়েরির শেষ পাতায় এই একই চিহ্ন আঁকা ছিল। তার মানে কাকু এখানে ছিলেন। হঠাৎ ওপর থেকে একটা দরজা সশব্দে বন্ধ হয়ে গেল। ধড়াম। সেই শব্দে হাজার হাজার বাদুড় একসাথে ডানা ঝাপটাতে চিলেকোঠা থেকে বেরিয়ে এলো। তাদের ডানার ঝাপটানি আর কিচিরমিচিলে অর্ক কানে হাত দিতে বাধ্য হলো। বাড়ির প্রতিটি কোণ যেন জেগে উঠছে। দেয়ালের ফাটল থেকে, অন্ধকারের আড়াল থেকে কিছু একটা তাকে দেখছে। অর্ক বুঝতে পারল সে ভুল করেছে। সে একা নয়। এই বিশাল জনমানবহীন বাড়িতে সে মোটেও একা নয়। কিন্তু এখন আর ফেরার পথ নেই। বাইরের গেটটা কি খোলা আছে, নাকি বাতাসের তোড়ে বন্ধ হয়ে গেছে? অর্ক পেছনে তাকালো না। সে জানে এই বাড়িতে পেছনে তাকাতে হয় না। সে ধীর পায়ে, বুক ভরা সাহস আর এক বুক আতঙ্ক নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে শুরু করলো। যেই অন্ধকারের শব্দটা হয়েছিল সেই অন্ধকারের দিকে। সিঁড়ির শেষ ধাপটায় পা রাখতেই অর্কের মনে হলো সে এক অন্য জগতে প্রবেশ করেছে। নিচতলার চেয়ে দোতলাটা আরও বেশি অন্ধকার, আরও বেশি থমথমে। টর্চের আলো ফেলে সে দেখল লম্বা একটা করিডোর সোজা চলে গেছে। করিডোরের দুই পাশে সারি সারি বন্ধ দরজা। কাঠের দরজাগুলোর ওপর ধুলোর আস্তরণ জমে মাকড়সার জালের নকশা তৈরি হয়েছে। হঠাৎ একটা খসখস শব্দ। অর্ক টর্চটা দ্রুত ঘোরানো। করিডোরের মাঝখানের একটা দরজা আধ ভেজা হয়ে আছে। শব্দটা ওখান থেকেই এলো। কে কে ওখানে? অর্কের গলাটা একটু কেঁপে উঠল। কোনো উত্তর নেই। অর্ক ধীর পায়ে এগিয়ে গেল। সে জানে এই মুহূর্তে ফিরে যাওয়াই বুদ্ধিমানের কাজ, কিন্তু অদম্য কৌতূহল তাকে চুম্বকের মতো টানছে। সে দরজাটার কাছে পৌঁছালো। হাতলটা ধরতেই, খোকা বাবু, আপনি ফিরাইছেন? অর্ক চমকে প্রায় লাফিয়ে উঠল। শব্দটা ঘরের ভেতর থেকে নয়, এসেছে ঠিক তার পেছনের অন্ধকার থেকে। অর্ক ছট করে ঘুরে দাঁড়ালো এবং টর্চের আলো ফেলল। আলোর বৃত্তে যাকে দেখা গেল তাকে মানুষ বলার চেয়ে প্রেতাত্মা বলাই ভালো। শীর্ণকায় এক বৃদ্ধ, গায়ের চামড়া ঝুলে পড়েছে, পরনে ময়লা একটা ধুতি, গায়ে চটের মতো একটা চাদর জড়ানো। তার হাতে একটা হ্যারিকেন, যার সলতেটা নিভু নিভু করছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হলো তার চোখ দুটো। একটা চোখ পুরোপুরি সাদা, ছানি পড়া। অন্য চোখটা অসম্ভব উজ্জ্বল, যেন অন্ধকারে জ্বলছে। বৃদ্ধ খিক খিক করে হেসে উঠল। হাসিটা শুকনো পাতার উপর দিয়ে হাঁটার মতো খসখসে। আমি জানতাম রক্ত কথা কয়। চৌধুরী বংশের রক্ত এই বাড়িতে ফিরে আসবেই। অর্ক নিজেকে সামলে নিল। কে আপনি?
এই বাড়িতে কি করছেন? বৃদ্ধ হ্যারিকেনটা একটু উঁচুতে তুলল। আলোটা তার মুখের উপর পড়তেই বলিরেখাগুলো আরও গভীর দেখালো। আমি হরিচরণ, এই বাড়ির পাহারাদার। সেই কবে থেইকা আছি, যবে থেইকা বড় কর্তা ময়রা ভূত হইল তবে থেইকা। পাহারাদার? কিন্তু নিচে তো কাউকে দেখিনি। অর্ক অবাক হলো। এতক্ষণ ধরে সে নিচে ঘোরাঘুরি করল, এই বুড়ো তখন কোথায় ছিল? হরিচরণ এগিয়ে এলো। তার গা থেকে পোড়া তামাক আর বাসি ফুলের গন্ধ আসছে। সে অর্কের খুব কাছে এসে ফিসফিস করে বলল, আমি ছায়ার লগে থাকি বাবা। ওরা যখন জাগে আমি লুকাই, ওরা যখন ঘুমায় আমি জাগি। কিন্তু খোকা বাবু, আপনি আইলেন কেন? শেখর বাবাও আসছিল, সে শুনি নাই। অর্কের বুকের ভিতরটা ধক করে উঠল। শেখর? আপনি আমার ছোট কাকুকে চিনতেন? উনি কোথায়? হরিচরণের মুখটা হঠাৎ গম্ভীর হয়ে গেল। সে ভীত চোখে এদিক ওদিক তাকালো, যেন দেয়ালগুলো তাদের কথা শুনে ফেলছে। শেখর বাবা জেদি ছিল, খুব জেদি। ওই যে কোণার ঘরটা। বৃদ্ধ তার হাড়জির জেরে আঙুল দিয়ে করিডোরের শেষ প্রান্তের একটা বন্ধ দরজা দেখালো। ওই ঘরে উনি থাকতেন, সারা রাত বইসা কী সব লিখতেন আর বলতেন, হরিচরণ, ও আমায় ডাকে, দেয়ালের ওপার থেকে ডাকে। তারপর কি হলো? অর্ক অধৈর্যে প্রশ্ন করল। হরিচরণ হ্যারিকেনটা নামিয়ে নিল। তার গলায় এখন স্পষ্ট ভয়। তারপর এক অমাবস্যার রাইতে, ঠিক আজকের মতো রাইতে, শেখর বাবা মিলাইয়া গেল। ঘরে তালা বন্ধ ছিল ভেতর থেইকা, কিন্তু সকালে গিয়া দেখি ঘর ফাঁকা, শুধু মেঝের উপর। বৃদ্ধ কথা শেষ করল না। মেঝের উপর কি? অর্ক ধমক দিয়ে উঠল। মেঝের উপর এক ফোঁটা রক্ত, আর কিচ্ছু না। না কোনো হাড়, না কোনো মাংস। আমি জানি। টেবিলের ওপর জ্বলন্ত মোমবাতিটার দিকে তাকিয়ে অর্ক জমে গেল। শিখাটা স্থির, কোনো বাতাস নেই ঘরে, তবুও ওটা কাঁপছে না। মোম গলে গলে পড়ছে, অর্থাৎ খুব বেশি হলে মিনিট 10 আগে কেউ এটা জ্বালিয়েছে। হরিচরণ? অর্ক নিচু গলায় ডাকল, কিন্তু নিজের গলা নিজের কানেই অদ্ভুত শোনাল। হরিচরণ তো কিছুক্ষণ আগে সিঁড়ির দিকে চলে গেছে, আর তার হাতে ছিল হ্যারিকেন। এই মোমবাতি কে জ্বালালো? অর্ক টর্চটা নিভিয়ে দিল। ঘরের পরিবেশটা বোঝার জন্য মোমবাতির আলোই যথেষ্ট। ঘরের জানালাগুলো শক্ত করে বন্ধ। এক কোণায় ছোট কাকুর সেই পুরনো তক্তপোষ, তার ওপর ধুলো মাখা তোষক। টেবিলের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে অজস্র কাগজ। অর্ক একটা কাগজ হাতে তুলে নিল। কাগজ ভর্তি শুধু একটাই বাক্য লেখা, বারবার, হাজারবার। ছায়া সরে যাচ্ছে, ছায়া সরে যাচ্ছে, ছায়া সরে যাচ্ছে। হাতের লেখাটা ছোট কাকুর। শেষের দিকে লেখাগুলো এতই অগোছালো হয়ে গেছে যে পড়াই যাচ্ছে না, যেন লেখার সময় লেখকের হাত প্রচণ্ড কাঁপছিল। হঠাৎ অর্কের মনে হলো ঘরের তাপমাত্রা হুট করে কমে গেল। এতক্ষণ যে ভ্যাপসা গরম ছিল তা নিমেষেই উধাও। তার নিঃশ্বাসের সাথে ধোঁয়া বেরোচ্ছে। ঘড়ির দিকে তাকালো অর্ক, রাত 11:59। হরিচরণের সতর্কবাণী মনে পড়ে গেল, রাত 12টার পর দরজা খুলবেন না। ঠিক সেই মুহূর্তেই শব্দটা শুরু হলো, খস খস খস। শব্দটা দরজার দিক থেকে আসছে না, আসছে দেয়ালের ওপাশ থেকে। যে দেয়ালের ওপাশে আর কোনো ঘর নেই, শুধু বাইরের গভীর জঙ্গল আর শূন্যতা, সেই দেয়ালের ওপাশ থেকে কেউ যেন নখ দিয়ে আঁচড় কাটছে। অর্ক পাথরের মতো দাঁড়িয়ে রইল। ইঁদুর? কাঠবিড়ালি? না, শব্দটা ক্রমশ বদলাচ্ছে। আঁচড়ানোর শব্দটা ধীরে ধীরে মানুষের ফিসফিসানিতে পরিণত হলো, অস্পষ্ট কিন্তু শ্রবণযোগ্য। অর্ক! অর্ক চমকে উঠল। কেউ তার নাম ধরে ডাকছে। কোনো ইলেকট্রনিক ডিভাইসের শব্দ নয়, একদম মানুষের গলার স্বর, দেয়ালের ওপাশ থেকে। স্বরটা খুব পরিচিত, ভারী, গম্ভীর, কিন্তু তাতে একটা করুণ আর্তনাদ মেশানো। অর্ক, পালা, পালা! ছোট কাকু! অর্কের অজান্তেই মুখ দিয়ে শব্দটা বেরিয়ে এলো। সে মন্ত্রমুগ্ধের মতো দেয়ালের দিকে এগিয়ে গেল। দেয়ালটা স্যাঁতস্যাঁতে, পলিস্তারা খসে ইটের গা দেখা যাচ্ছে। অর্ক হাত দিয়ে দেয়ালটা স্পর্শ করল।
চমকে হাত সরিয়ে নিল সে। দেয়ালটা বরফের মতো ঠান্ডা নয়, বরং অস্বাভাবিক রকমের উষ্ণ, যেন জ্বরের রোগীর কপালে হাত রেখেছে। আর আর দেয়ালটা যেন শ্বাস নিচ্ছে। হাতের নিচে খুব হালকা একটা কম্পন অনুভব করল সে। ধুক ধুক। কে কে ওখানে? অর্ক চিৎকার করে উঠল। ফিসফিসানি এবার হাসিতে রূপ নিল। সেই হাসি ঘরের চারদিকের দেয়ালে প্রতিধ্বনিত হতে লাগল। মনে হচ্ছে শব্দটা দেয়ালের ভেতর থেকে নয়, অর্কের মস্তিষ্কের ভেতর থেকে আসছে। রক্ত, আমাদের রক্ত চাই। হঠাৎ টেবিলের মোমবাতিটা দপ করে নিভে গেল। ঘর এখন ঘুটঘুটে অন্ধকার। অর্ক পকেটে হাত দিয়ে টর্চটা খুঁজতে গেল, কিন্তু হাত কাঁপছে। টর্চটা হাত ফসকে মেঝেতে পড়ে গেল। থননন শব্দ হলো। অন্ধকারের মধ্যে অর্ক অনুভব করল সে একা নয়। ঘরের কোণ থেকে একটা ছায়া, যাকে অন্ধকারের চেয়েও বেশি কালো মনে হচ্ছে, সেটা নড়ছে। ছায়াটা মেঝের ওপর দিয়ে গড়িয়ে অর্কের পায়ের কাছে আসছে। অর্কের পা আটকে গেছে, সে নড়তে পারছে না। প্যারালিসিসের মতো অনুভূতি। অদৃশ্য কেউ একজন অর্কের কানের ঠিক কাছে এসে ফিসফিস করে বলল, 12টা বেজে গেছে অর্ক, খেলা শুরু। ঠিক সেই মুহূর্তে ঢং ঢং করে দূরে কোথাও গির্জার বা কোনো পুরনো ঘড়ির ঘণ্টা বেজে উঠল। 12টা। আর সেই ঘণ্টার ধ্বনির সাথে সাথে দেয়াল থেকে একটা তরল কিছু চুইয়ে পড়তে শুরু করল। অন্ধকারে দেখা না গেলেও অর্ক গন্ধে মুছতে পারল। লোহার জং ধরা গন্ধ, রক্তের গন্ধ। দেয়ালের ওপাশের ফিসফিসানি এবার আর্তনাদে পরিণত হলো, যেন শত শত মানুষ একসাথে যন্ত্রণায় চিৎকার করছে, খুলো না, দরজা খুলো না। কিন্তু অর্কের দৃষ্টি দরজার দিকে। দরজার হাতলটা খুব ধীরে ধীরে ঘুরছে। বাইরে থেকে কেউ খোলার চেষ্টা করছে। অথচ হরিচরণ বলেছিল এই বাড়িতে আর কেউ নেই। দরজার ওপাশে কে? হরিচরণ নাকি অন্য কিছু? হাতলটা ঘোরার শব্দ, ক্যা চ। অর্কের হৃৎপিণ্ড গালার কাছে উঠে এলো। সে জানে না সে কি করবে। টর্চটা মেঝেতে কোথাও পড়ে আছে। সে অন্ধকারে হাঁটরাতে লাগলো। হঠাৎ তার আঙুল একটা শক্ত কিছু স্পর্শ করল। টর্চ। সুইচ টিপতেই আলোর ফোকাস গিয়ে পড়ল দরজার ওপর। দরজাটা হাঁট করে খোলা, কিন্তু সেখানে কেউ নেই। করিডর ফাঁকা। তবে দরজার চৌকাঠে মেঝের ওপর একজোড়া ভেজা পায়ের ছাপ। পায়ের ছাপগুলো বাইরের দিকে নয়, ভেতরের দিকে মুখ করা। অর্থাৎ কিছু একটা ইতিমধ্যেই এই ঘরে ঢুকে পড়েছে। অর্ক টর্চটা ঘোরালো, আর ঠিক তার পেছনে দেয়ালের গায়ে তার নিজের ছায়াটা, অর্কের নিজের ছায়াটা তার দিকে তাকিয়ে আছে। অর্ক স্থির দাঁড়িয়ে আছে, কিন্তু দেয়ালের ছায়াটা হাত নাড়ছে। ছায়াটা ধীরে ধীরে দেয়াল থেকে বেরিয়ে আসার জন্য হাত বাড়ালো। অর্কের গলা চিরে একটা চিৎকার বেরিয়ে আসতে চাইল, কিন্তু তার আগেই এক ঝলক ঠালোনা বাতাস এসে টর্চটাও নিভিয়ে দিল। এখন শুধু অন্ধকার আর সেই ফিসফিসানি, পেয়েছি। অন্ধকারের ভেতর অর্কের হৃৎপিণ্ডের ধরফরানি যেন তার কানেই বাজছে। পেয়েছি শব্দটা বাতাসে মিলিয়ে যাওয়ার পরেও তার রেশ রয়ে গেছে। অর্ক বুঝতে পারল টর্চ কাজ করবে না। সে দ্রুত পকেট থেকে মোবাইলটা বের করল। কাঁপা কাঁপা হাতে ফ্ল্যাশলাইট অন করল। আলো জ্বলে উঠতেই অর্ক চমকে চারপাশ দেখল। কেউ নেই, ছায়াটা নেই, ফিসফিসানিও থেমে গেছে। কিন্তু ঘরের পরিবেশটা পাল্টে গেছে। কিছুক্ষণ আগে যে ঘরটা ধুলোবালি আর ভাবসা গন্ধে ভরা ছিল, এখন সেখানে এক তীব্র মেটালিক গন্ধ, টাটকা রক্তের গন্ধ। অর্ক মোবাইলের আলোটা সেই দেয়ালের দিকে ফেলল, যেখান থেকে কিছুক্ষণ আগে ছায়াটা বেরিয়ে আসার চেষ্টা করছিল। তার চোখ কপালে উঠল। দেয়ালের সাদা চুনকাম করা অংশের ওপর একটা বিশাল লাল দাগ। দেখে মনে হচ্ছে কেউ বা কারা রক্তমাখা হাত দিয়ে দেয়ালের ওপর আঁচড়ে পড়েছে। দাগটা কোনো এলোমেলো ছোপ নয়, ওটা একটা নির্দিষ্ট আকৃতি তৈরি করেছে। একটা বৃত্ত, আর তার মাঝখানে একটা ত্রিশূলের মতো চিহ্ন, যা উল্টো করে আঁকা। অর্ক সাবধানে দেয়ালের কাছে এগিয়ে গেল। দাগটা এখনও ভেজা। সে আঙ্গুল দিয়ে আলতো করে ছুঁলো। রক্ত, একদম টাটকা রক্ত। কিন্তু এই বন্ধ ঘরে রক্ত এলো কোথা থেকে? অর্কের নিজের শরীরে কোথাও কাটেনি। তাহলে? হঠাৎ অর্কের নজর গেল রক্তিম চিহ্নটার ঠিক মাঝখানে। দেয়ালের ওই অংশটুকু একটু ফাটল ধরা, আর সেই ফাটলের ভেতর কিছু একটা গোজা আছে। অর্ক মোবাইলের আলোটা মুখে কামড়ে ধরে দুই হাত দিয়ে ফাটলের ইঁটটা ধরে টান দিল। নড়বড়ে ইঁটটা সহজেই খুলে এলো। ভেতরে একটা গর্ত, আর সেই গর্তে লোকানো আছে একটা কালো চামড়ার ডায়েরি, ছোট কাকুর ডায়েরি। অর্ক দ্রুত ডায়েরিটা বের করে আনলো
চামড়ার মলাটের ওপর ফাঙ্গাস পড়ে গেছে, কিন্তু ভেতরটা অক্ষত। সে ধুলো ঝেড়ে ডায়েরিটা খুলল। প্রথম দিকের পাতাগুলোতে সাধারণ হিসাব নিকাশ আর গ্রামের বর্ণনা। অর্ক দ্রুত পাতা উল্টে শেষের দিকে গেল। নিখোঁজ হওয়ার 3 দিন আগের তারিখ। হাতের লেখা অত্যন্ত অগোছালো, যেন লেখার সময় শেখরের হাত প্রচণ্ড কাঁপছিল। 10ই অক্টোবর 2010। আমি ভুল করেছি, আমি ওদের জাগিয়ে দিয়েছি। প্রতাপ নারায়ণ চৌধুরী যে চুক্তিতে আবদ্ধ হয়েছিল তা শেষ হয়নি। ওরা রক্ত চায়, চৌধুরী বংশের রক্ত। আজ রাতে আমি দেয়ালের ওপারে ওদের হাঁটার শব্দ শুনেছি। ওরা আমাকে খুঁজছে। আমি প্রাচীন পুঁথিটা খুঁজে পেয়েছি, লাইব্রেরির গোপন কুঠুরিতে। সেখানে লেখা আছে, অমাবস্যার রাতে যখন ছায়া দীর্ঘ হয় তখন রক্তিম চিহ্ন আঁকতে হয়। এই চিহ্নই ওদের পথ দেখায়। কিন্তু আমি তো কোনো চিহ্ন আঁকিনি। তাহলে আমার ঘরের দরজায় ওই দাগটা এলো কোথা থেকে? ওরা কি তবে ঘরে ঢুকে পড়েছে? অর্ক পড়া থামল। তার মানে ছোট কাকুর দরজাতেও এই একই চিহ্ন ছিল। সে আবার ডায়েরিতে চোখ রাখল। শেষ এন্ট্রি, তারিখ নিখোঁজ হওয়ার দিন 13ই অক্টোবর 2010। আজ রাত 12টা। ওরা আসছে। আমি আয়নায় আমার নিজের প্রতিবিম্ব দেখতে পাচ্ছি না। আমার ছায়াটা এখন আর আমার সাথে নড়ছে না। ওটা স্বাধীন হয়ে গেছে। ওটা আমাকে তাকিয়ে দেখছে। অর্ক বা দাদা, যদি কেউ এই ডায়েরি পাও তবে জেনে রাখো, এই অভিশাপের একটাই মুক্তি। জমিদার বাড়ির মাটির নিচে যে সুড়ঙ্গ আছে সেখানেই ওদের আসল আস্তানা। ওই সুড়ঙ্গেই আছে আদি পাপের উৎস। ওটা ধ্বংস করতে হবে। কিন্তু সাবধান, শরীরে যদি রক্তিম চিহ্ন ফুটে ওঠে তবে বুঝবে তোমার সময় শেষ। তখন আর পালানোর পথ নেই। লেখাটা ওখানেই শেষ। কলমের কালির একটা লম্বা আঁচড় খাতার নিচ পর্যন্ত চলে গেছে, যেন লেখার মাঝখানেই তাকে কেউ টেনে হিঁচড়ে নিয়ে গেছে। অর্কের হাত থেকে ডায়েরিটা পড়ে গেল। শরীরে যদি রক্তিম চিহ্ন ফুটে ওঠে। হঠাৎ অর্ক অনুভব করল তার বাম হাতের কবজিতে একটা জ্বালা পোড়া হচ্ছে। মনে হচ্ছে কেউ জ্বলন্ত কয়লা চেপে ধরেছে চামড়ার ওপর। সে যন্ত্রণায় কুঁকিয়ে উঠল। জ্যাকেটের হাতাটা দ্রুত গুটিয়ে ওপরে তুলল। মোবাইলের সাদা আলোয় সে যা দেখল তাতে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার ফর্সা হাতের চামড়ার ওপর ফুটে উঠেছে একটা দগদগে লাল দাগ। অবিকল সেই একই চিহ্ন যা একটু আগে সে দেয়ালে দেখেছে। উল্টো ত্রিশূল। দাগটা চামড়ার ওপর আঁকা নয়, যেন চামড়ার ভেতর থেকে রক্ত জমে ফুটে উঠেছে। জ্বালাটা ক্রমশ বাড়ছে। অর্ক আতঙ্কে পিছিয়ে গেল। তার পিঠটা গিয়ে লাগলো আলমারির কাছে। ঠিক তখনই করিডোর থেকে একটা আওয়াজ এলো। ঘষ্টে ঘষ্টে কিছু একটা মেঝের ওপর দিয়ে আসছে, সাথে একটা ভেজা চপচপ শব্দ এবং সেই পরিচিত ফিসফিসানি, এবার অনেক বেশি জোরে। চিহ্নিত, তুমি চিহ্নিত। অর্ক বুঝল তার হাতে সময় নেই। ওরা তাকে খুঁজে পেয়েছে। তার শরীরে এখন সেই অভিশাপের ছাপ। পালানো? না, পালানো অসম্ভব। ছোট কাকু লিখে গেছে সুড়ঙ্গের কথা, মাটির নিচে সুড়ঙ্গ। যদি বাঁচতে হয় তবে তাকে ওই সুড়ঙ্গ খুঁজে বের করতে হবে। অর্ক ডায়েরিটা তুলে পকেটে ভরল, ব্যথা ভরা হাতটা চেপে ধরল। দরজার দিকে তাকাতেই দেখল দরজার বাইরে অন্ধকার করিডোরে দুটো চোখ জ্বলছে। মানুষের চোখ নয়, আগুনের ভাটার মতো লাল দুটো চোখ। অর্ক দৌড়ে জানলার দিকে গেল। এই দোতলা থেকে লাফ দেওয়া ছাড়া আর কোনো পথ নেই। কিন্তু জানলা খুলতেই সে থমকে গেল। বাইরে ঘন কুয়াশা, আর সেই কুয়াশার মধ্যে জানলার ঠিক ওপাশেই ভেসে আছে একটা মুখ, কাশেম মিয়ার মুখ। কিন্তু তার চোখ নেই, চোখের কোটরে শুধু অন্ধকার গর্ত। সেই মুখটা অর্কর দিকে তাকিয়ে হাসল। স্যার, পিছে তাকাবেন না বলছিলাম না? জানালায় কাশেম মিয়ার সেই চক্ষুহীন বিভীষিকাময় মুখটা মিলিয়ে গেল কুয়াশার অতল গহ্বরে। অর্ক ছিটকে সরে এলো জানলার কাছ থেকে। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গেছে। হৃৎপিণ্ডটা পাঁজরের হাড় ভেঙে বেরিয়ে আসতে চাইছে। হঠাৎ করেই সমগ্র চরাচর শান্ত হয়ে গেল। বাইরের ঝিঝি পোকার ডাক, বাতাসের শোঁ শোঁ শব্দ, এমনকি নিজের বুকের ধরফড়ানি, সব যেন এক লহমায় স্তব্ধ। নিচতলার হলঘর থেকে একটা যান্ত্রিক শব্দ ভেসে এলো। ঘর ঘর ঘর। পুরনো গ্র্যান্ডফাদার ক্লকটা দম নিচ্ছে। ওটা প্রস্তুত হচ্ছে। অর্ক হাতের ঘড়ির দিকে তাকালো। সেকেন্ডের কাঁটাটা টিক টিক করে এগোচ্ছে। 11:59 মিনিট 50 সেকেন্ড, 55 সেকেন্ড, 58 সেকেন্ড।
এবং তারপরই সেই ভারী গম্ভীর শব্দটা জমিদার বাড়ির প্রতিটি দেয়ালে আছড়ে পড়ল। ঢং। প্রথম ঘণ্টা। শব্দটা শুধু কানে শোনা গেল না, অর্ক অনুভব করল মেঝের কাঠের তক্তাগুলো সেই শব্দের কম্পনে ধর ধর করে কাঁপছে। ঢং। দ্বিতীয় ঘণ্টা। অর্ক খেয়াল করল তার হাতের সেই লাল দগদগে ত্রিশূল চিহ্নটা দপদপ করতে শুরু করেছে। যন্ত্রণায় সে হাত চেপে ধরল, মনে হচ্ছে তার ধমনীর ভেতর দিয়ে আগুন প্রবাহিত হচ্ছে। ঢং। তৃতীয় ঘণ্টা। করিডোরে সেই লাল চোখ দুটো এবার দরজার চৌকাঠ পেরিয়ে ঘরের ভেতর পা রাখল। না, পা বলা ভুল হবে, ওটা একটা লম্বা কালো অবয়ব, অনেকটা মানুষের মতো, কিন্তু হাত পাগুলো অস্বাভাবিক লম্বা, আর তার কোনো নির্দিষ্ট আকার নেই, যেন ধোঁয়া দিয়ে তৈরি। ঢং। চতুর্থ ঘণ্টা। অর্ক পিছু হটতে হটতে ঘরের কোণায় চলে এলো। তার হাতে ধরা মোবাইলটা কাঁপছে। আলোর রেখাটা সেই ছায়াটার উপর পড়তেই ছায়াটা হিস হিস করে উঠল, যেন আলোটা তাকে পুড়িয়ে দিচ্ছে। ঢং। এভাবে ঘণ্টার ধ্বনি চলছে, কিন্তু অর্কের নজর এখন মেঝের দিকে। ঘরের আসবাবপত্রগুলোর, টেবিলের, খাটের, আলমারির যে ছায়াগুলো মেঝেতে পড়েছিল সেগুলো আর আসবাবের সাথে লেগে নেই, ছায়াগুলো আলাদা হয়ে গেছে। খাটের ছায়াটা সাপের মতো এঁকে বেঁকে মেঝের ওপর দিয়ে অর্কের দিকে এগিয়ে আসছে। টেবিলের ছায়াটা দেয়াল বেয়ে ওপরে উঠছে মাকড়সার মতো। পদার্থবিজ্ঞানের সমস্ত নিয়ম এই ঘরে এখন অচল। ঢং। দশম ঘণ্টা। অর্ক দেখল তার নিজের ছায়াটা, যেটা তার পায়ের কাছে থাকার কথা, সেটা এখন তার সামনে দাঁড়িয়ে আছে। দেয়ালের ওপর অর্কের ছায়াটা তার দিকে তাকিয়ে আছে, যদিও ছায়ার কোনো চোখ নেই। দেয়ালের ছায়াটা ধীরে ধীরে হাত বাড়ালো অর্কের গলার দিকে। অর্ক নিজের গলায় হাত দিয়ে দেখল অদৃশ্য কিছু একটা তার শ্বাসনালী চেপে ধরছে, বরফের মতো ঠান্ডা আঙুল। ঢং। একাদশ ঘণ্টা। দম আটকে আসছে অর্কের, সে ছটফট করছে। মোবাইলটা হাত থেকে পড়ে গিয়ে আলোটা ঘুরে গেল সিলিংয়ের দিকে। ছোট কাকুর ডায়েরির কথা মনে পড়ল, ওরা অন্ধকারকে সাথে নিয়ে আসে। আলো, ওদের দুর্বলতা আলো। অর্ক পকেট থেকে লাইটারটা বের করল। ধূমপানের অভ্যাস না থাকলেও ইমার্জেন্সি হিসাবে সে এটা রেখেছিল। খট। জ্বলল না। আবার খট। ঢং। 12টা। শেষ ঘণ্টা। শেষ ঘণ্টার প্রতিধ্বনি থামার আগেই অর্ক মরণপণ চেষ্টায় লাইটারটা জ্বালাল। ঝপ করে এক ফালি হলুদ আগুন জ্বলে উঠল। আগুনের শিখাটা দেখা মাত্রই গলার ওপর থেকে অদৃশ্য চাপটা আলগা হয়ে গেল। দেয়ালে সেই ছায়াটা আর্তনাদ করে পিছিয়ে গেল অন্ধকারের দিকে। অর্ক বুঝতে পারল এই ছোট্ট আগুনের শিখাটাই এখন তার একমাত্র রক্ষা কবচ। কিন্তু লাইটারের গ্যাস বেশিক্ষণ থাকবে না, তাকে এই ঘর থেকে বেরোতে হবে। দরজার সামনে দাঁড়িয়ে থাকা সেই বিশাল কালো অবয়বটা এখনো পথ আটকে আছে, কিন্তু আগুনের শিখা দেখে ওটাও কিছুটা সংকুচিত হয়েছে। অর্ক লাইটারটা উঁচিয়ে ধরল। সরে যায় সামনে থেকে, সে চিৎকার করে উঠল। অবয়বটা নড়ল না। অর্ক তখন হাতের কাছে থাকা ছোট কাকুর টেবিলের ওপরের পুরনো কাগজগুলোতে লাইটারের আগুন ধরিয়ে দিল। শুকনো কাগজ দাউ দাউ করে জ্বলে উঠল। অর্ক সেই জ্বলন্ত কাগজের দলাটা ছুঁড়ে মারল দরজার দিকে। আগুনটা অবয়বটার গায়ে লাগতেই একটা বিকট গন্ধ বের হলো, পুরা চুলের গন্ধ। ছায়াটা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সরে গেল অন্ধকারের দিকে। পথ ফাঁকা। অর্ক এক মুহূর্ত দেরি না করে দৌড়াতে লাগলো। জ্বলন্ত কাগজগুলো থেকে আগুন ছড়িয়ে পড়ছে ঘরের মেঝেতে। হয়তো পুরো বাড়িটাই জ্বলে যাবে, কিন্তু সেই দিকে তাকানোর সময় নেই। অর্ক করিডোরে বেরিয়ে এলো, কিন্তু করিডোরে পা দিতেই সে থমকে গেল। যেই করিডোর দিয়ে সে এসেছিল সেটা আর আগের মতো নেই। সিঁড়িটা অদৃশ্য হয়ে গেছে। করিডোরটা এখন অনন্তকাল ধরে লম্বা হয়ে গেছে। দুই পাশে অগণিত দরজা, আর প্রতিটি দরজার নিচ দিয়ে রক্ত চুইয়ে চুইয়ে করিডোরে আসছে। রাত 12টা বাজার সাথে সাথে এই বাড়িটাই তার আসল রূপ ধারণ করেছে। এটা আর ইটের তৈরি দালান নয়, এটা একটা গোলক ধাঁধা, এবং এই গোলক ধাঁধার প্রতিটি কোণায় ওরা অপেক্ষা করছে। অর্ক দৌড়াতে শুরু করলো, উদ্দেশ্যহীন দৌড়, কারণ তার মনে হলো তার ঠিক পেছনেই সেই খট খট লাঠির শব্দটা আবার শুরু হয়েছে।
রায়বাহাদুর প্রতাপ নারায়ণ চৌধুরী জেগে উঠেছে। অন্তহীন করিডোর ধরে দৌড়াতে দৌড়াতে অর্কের দম ফুরিয়ে আসছিল। পেছনের লাঠির খটখট শব্দটা এখন আর শোনা যাচ্ছে না, কিন্তু বাতাসের ভারী ভাবটা এখনও কাটেনি। হঠাৎ অর্ক থমকে দাঁড়ালো। সামনে আলো, টর্চের আলো এবং মানুষের গলার স্বর। আরে, এদিকটা তো লুপের মতো। আমরা কি আবার আগের জায়গাতেই ফিরে এলাম? একটা ভীত মেয়েলি কণ্ঠস্বর। চুপ কর তো রিমি, জিপিএস কাজ করছে না, তাই দিক ভুল হচ্ছে। উত্তেজিত পুরুষ কণ্ঠ। অর্ক আর দেরি না করে আলোর উৎসের দিকে দৌড় দিল। কে কে ওখানে? করিডোরের বাঁক ঘুরতেই 3 জোড়া টর্চের আলো সরাসরি অর্কের চোখে পড়ল। ওরে বাবা, ভূত! মেয়েটি চিৎকার করে উঠল। শান্ত হন, আমি মানুষ। অর্ক হাঁপাতে হাঁপাতে হাত তুলল। আলোর তীব্রতায় চোখ পিটপিট করছে সে। সামনে 3 জন তরুণ তরুণী দাঁড়িয়ে, তাদের হাতে দামি ক্যামেরা, ট্রাইপড আর মডার্ন গিয়ার। দেখেই বোঝা যায় ইউটিউবার বা শৌখিন ব্লগার অ্যাডভেঞ্চারের নেশায় এই অভিশপ্ত বাড়িতে ঢুকে পড়েছে। দলের নেটা গোছের ছেলেটি, যার নাম সুজীব, ভয়ে ভয়ে এগিয়ে এলো। আপনি আপনি কে ভাই? এই মাঝরাতে এখানে কি করছেন? আমি অর্ক, ঢাকা থেকে এসেছি। তোমরা কারা? আর গেট তো বন্ধ থাকার কথা, ঢুকলে কিভাবে? আমরা দেওয়াল টপকে এসেছি, বলল তানভীর, দলের সবচেয়ে রোগা ছেলেটা। তার চশমার কাঁচ খোলা হয়ে আছে। আমরা প্যারালাল ওয়ার্ল্ড চ্যানেলের জন্য ভিডিও বানাতে এসেছিলাম, কিন্তু ঢোকার পর থেকেই আর বেরোনোর রাস্তা পাচ্ছে না। মেন গেটটা গায়েব হয়ে গেছে ভাই। অর্ক কপালে হাত দিল। এই বোকা ছেলে মেয়েগুলো জানে না তারা কোথায় পা দিয়েছে। শোনো, অর্ক গম্ভীর গলায় বলল, তোমরা বিশাল ভুল করেছ। এটা কোনো সাধারণ পোড়াবাড়ি নয়। এখানে ওরা আছে। আমাদের এক্ষুনি বেরোতে হবে, একসাথে থাকতে হবে। রিমি, মেয়েটি কাঁদো কাঁদো গলায় বলল, ভাইয়া, আমার খুব ভয় করছে। আমার মনে হচ্ছে আমাদের কেউ দেখছে। ক্যামেরার ফ্রেমে বারবার কি যেন একটা ধরা পড়ছে, কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে না। সময় নষ্ট করার মতো সময় নেই। অর্ক ধমক দিল, আমার পিছু পিছু এসো। আমি দোতলার একটা জানলা দেখেছিলাম, যেটা দিয়ে হয়তো কার্নিশে নামা যাবে। 4 জন মিলে হাঁটতে শুরু করলো। সামনে অর্ক, তার পেছনে রিমি, তারপর তানভীর, আর সবার শেষে সজীব। অর্ক সবাইকে বলে দিল, কেউ কারোর হাত ছাড়বে না, আর যাই দেখো না কেন কোনো আওয়াজ করবে না। করিডোরটা অদ্ভুতভাবে কুয়াশায় ঢেকে যেতে শুরু করলো। এই কুয়াশা বাইরের নয়, ঘরের ভেতরের। মেঝের নিচ থেকে ধোঁয়ার মতো কুণ্ডলি পাকিয়ে উঠছে। দৃশ্যমানতা প্রায় শূন্যের কোঠায়। ভাইয়া, কত দূর? তানভীর ফিসফিস করে বলল। আর একটু। বাঁকটা ঘুরলেই অর্ক উত্তর দিল। হঠাৎ করেই কুয়াশার ঘনত্ব বেড়ে গেল। মনে হলো তারা 1 গ্লাস দুধের ভেতর দিয়ে সাঁতার কাটছে। অর্ক রিমির হাত শক্ত করে ধরে আছে, রিমি ধরে আছে তানভীরের হাত। হাঁটতে হাঁটতে হঠাৎ অর্কের মনে হলো পেছনের পায়ের শব্দগুলো কমে গেছে। 4 জন মানুষের হাঁটার শব্দ যেমন হওয়ার কথা তেমনটা হচ্ছে না। অর্ক থমকে দাঁড়ালো। সবাই আছো তো? হ্যাঁ ভাইয়া, আমি আছি, বলল রিমি। সজীব? অর্ক ডাকল। হুঁ, আছি। সজীবের গলাটা একটু দূর থেকে ভেসে এলো। তানভীর? কোনো উত্তর নেই। তানভীর? সজীব পেছন থেকে ডাকল। ওই বেটা, চুপ করে আছিস কেন? তবুও কোনো উত্তর নেই। অর্ক দ্রুত টর্চ ঘুরিয়ে পেছনে ধরল। রিমি দাঁড়িয়ে আছে, তার মুখ ভয়ে ফ্যাকাশে। রিমির 1 হাত বাড়িয়ে রাখা পেছনের দিকে, যেন সে তানভীরের হাত ধরে আছে। কিন্তু রিমির হাতটা শূন্যে ভাসছে, সেখানে তানভীর নেই। তানভীর! সজীব চিৎকার করে উঠল। সে দৌড়ে রিমির কাছে এলো। ও তো আমার ঠিক সামনেই ছিল। আমি তোর জ্যাকেট ধরেছিলাম। জ্যাকেট ধরেছিলে? অর্ক টর্চের আলোটা নিচে ফেলল। মেঝের ওপর তানভীরের নীল রঙের ডেনিম জ্যাকেটটা পরে আছে, কিন্তু জ্যাকেটের ভেতর কোনো মানুষ নেই। জ্যাকেটটা এমনভাবে পড়ে আছে যেন ওটার ভেতর থেকে মানুষটা হুট করে বাষ্প হয়ে গেছে। বোতামগুলো সব লাগানো। না না, রিমি আর্তনাদ করে উঠল। ও আমার হাত ধরেছিল, আমি ফিল করছিলাম। ওর হাতটা আইসক্রিমের মতো ঠান্ডা ছিল। অর্ক জ্যাকেটটা তুলে নিল। জ্যাকেটের ভেতরটা চটচটে, এক ধরনের লালা বা মিউকাস জাতীয় পদার্থে মাখানো। আর জ্যাকেটের ঠিক নিচে মেঝের উপর সেই লাল রঙের ত্রিশূল চিহ্নটা আঁকা। চিহ্নটা থেকে এখনো ধপ ধপ করে ধোঁয়া বেরোচ্ছে। ওকে নিয়ে গেছে, অর্ক বিড়বিড় করল। ছায়ারা ওকে নিয়ে গেছে। কি বলছেন ভাইয়া? নিয়ে যাবে মানে? ও কি হাওয়ায় মিলিয়ে গেল? সজীব পাগলের মতো এদিক ওদিক টর্চ মারতে লাগলো। তানভীর, ইয়ার কি করিস না, বেরিয়ে আয়। ঠিক তখনই সিলিংয়ের ওপর থেকে 1 ফোঁটা তরল রিমির গালে পড়ল। রিমি হাত দিয়ে সেটা মুছল। লাল রক্ত। সবাই একসাথে সিলিংয়ের দিকে টর্চ মারল। সিলিংয়ের ওপরে অন্ধকারের মধ্যে কিছু একটা নড়ছে।
একটা বিশাল কালো ছায়া মাকড়সার মতো 4 হাত পা ছড়িয়ে সিলিংয়ে সেটে আছে, আর সেই ছায়ার পেটের কাছে তানভীরের চশমাটা ঝুলে আছে। পালাও! অর্ক চিৎকার করল, এখানে থাকলে মরবে। কিন্তু দৌড়ানোর আগেই সজীব মেঝের ওপর বসে পড়ল, তার পা কাঁপছে। আমি আমি নড়তে পারছি না, আমার পা। অর্ক দেখল মেঝের ছায়াগুলো সজীবের পা পেঁচিয়ে ধরেছে, যেন কালো রঙের লতানো গাছ মাটি থেকে উঠে তার পা গ্রাস করছে। অর্ক রিমির হাত টেনে টানল, সজীবকে তোলো, জলদি। কিন্তু সজীব তখন অন্য কিছুর দিকে তাকিয়ে আছে। করিডোরের শেষ প্রান্তে কুয়াশার ভেতর থেকে একটা মেয়ে এগিয়ে আসছে, পরনে লাল বেনারসি, হাতে শাঁখা পলা, কিন্তু মেয়েটার কোনো মুখ নেই, মুখের জায়গায় শুধুই অন্ধকার। বৌদি, সজীব মন্ত্রমুগ্ধর মতো বলল। তুমি? সজীব, ওদিকে তাকিও না, অর্ক চেঁচিয়ে উঠল, কিন্তু সজীব শুনল না। সে হাত বাড়িয়ে দিল সেই মুখহীন বধূর দিকে। রিমির চোখের সামনেই সজীবকে টেনে নিয়ে গেল মেঝের ছায়াগুলো। সজীবের একটা আর্তনাদও শোনা গেল না, শুধু একটা ভেজা শব্দ হলো, যেন গরম তেলের উপর জল পড়েছে। মুহূর্তের মধ্যে সজীবও নেই, শুধু তার জুতো দুটো পড়ে রইল মেঝেতে। এখন শুধু অর্ক আর রিমি, আর তাদের চারপাশে ঘনিয়ে আসছে সেই ক্ষুধার্ত অন্ধকার। সিঁড়িটা খুঁজে পেতে হবে। অর্ক রিমির হাত ধরে হ্যাচকাটানে দৌড় শুরু করল, কিন্তু সে জানে এই দৌড় জীবন বাঁচানোর দৌড় নয়, এটা হলো মৃত্যুর সাথে সময়ের প্রতিযোগিতা। তানভীর আর সজীব এখন আর মানুষ নেই, তারা এখন এই বাড়ির অংশ হয়ে গেছে। অর্ক আর রিমি হুমড়ি খেয়ে একটা বিশাল কাঠের দরজার ভেতরে পড়ল। অর্ক দ্রুত উঠে সর্বশক্তি দিয়ে দরজাটা বন্ধ করে দিল এবং ভারী খিলটা তুলে দিল। বাইরের করিডর থেকে ভেসে আসা সেই চটচটে শব্দ আর হাড় হিম করা বাতাস দরজার ওপাশেই থমকে গেল। আপাতত তারা নিরাপদ। দুজনেই মেঝের ওপর বসে হাঁপাচ্ছে। রিমির কান্নার শব্দ ছাড়া ঘরে পিন পতন নিস্তব্ধতা। তানভীর, সজীব, রিমি বিড়বিড় করছে, ওরা নেই ভাইয়া, ওরা নেই। অর্ক রিমির কাঁধ ধরল। শান্ত হো রিমি, কান্না করলে আমাদের এনার্জি নষ্ট হবে। আমাদের এখন মাথা ঠান্ডা রাখতে হবে। অর্ক টর্চটা ঘুরিয়ে ঘরটা দেখার চেষ্টা করল। এটা সম্ভবত জমিদার গিন্নি বা বাড়ির কোনো মহিলার সাজঘর ছিল। ঘরের একপাশে বিশাল পালঙ্ক, অন্য পাশে মেহগনি কাঠের ড্রেসিং টেবিল, আর দেয়াল জুড়ে রয়েছে বিশাল এক মানুষ সমান বেলজিয়াম গ্লাস বা আয়না। আয়নাটার ফ্রেম কারুকাজ করা, কিন্তু কাচটা ধুলোয় এতই মলিন যে নিজের চেহারাও স্পষ্টভাবে দেখা যায় না। ভাইয়া, আমার খুব অস্বস্তি হচ্ছে, রিমি হঠাৎ ফিসফিস করে বলল। মনে হচ্ছে এই ঘরে আরও অনেকে আছে। অর্ক টর্চটা চারদিকে ঘোরালো। কেউ নেই রিমি, শুধু আমরা দুজন। কিন্তু অর্কের নিজেরও ঘাড়ের রোম দাঁড়িয়ে আছে। সে টর্চের আলোটা বড় আয়নাটার ওপর ফেলল। আলো পড়তেই ধুলোমাখা কাচে তাদের দুজনের প্রতিবিম্ব ভেসে উঠল। অর্ক আর রিমি পাশাপাশি দাঁড়িয়ে। আপাত দৃষ্টিতে সব স্বাভাবিক, কিন্তু অর্ক ভালো করে তাকাতেই তার বুকের ভেতরটা ধক করে উঠল। কিছু একটা ভুল, ভীষণ ভুল। বাস্তবে অর্ক টর্চটা ধরে আছে ডান হাতে, কিন্তু আয়নার প্রতিবিম্বে অর্কের টর্চটা বাম হাতে। সাধারণ ফিজিক্স অনুযায়ী আয়নায় পার্শ্ব পরিবর্তন, অর্থাৎ ডান হাত বাম হাত দেখাবে, এটাই স্বাভাবিক। কিন্তু অর্ক খেয়াল করল আয়নার অর্কের জ্যাকেটের জিপারটা খোলা, অথচ বাস্তবে অর্ক জিপার গলা পর্যন্ত টেনে রেখেছে। রিমি, অর্ক অস্ফুট স্বরে ডাকল, আয়নার দিকে তাকিও না। কিন্তু দেরি হয়ে গেছে। রিমি মন্ত্রমুগ্ধের মতো আয়নার দিকে তাকিয়ে আছে। ভাইয়া, আয়নায় আমার চোখ? রিমির গলা কাঁপছে। বাস্তবে রিমি তার দুই হাত দিয়ে মুখ ঢেকে কাঁদছে না, সে হাত নামিয়ে ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। কিন্তু আয়নার ভেতরে রিমি হাসছে। সেই হাসিতে কোনো প্রাণ নেই, ওটা একটা বিকৃত, নিষ্ঠুর হাসি। আয়নার রিমির চোখের মণি দুটো নেই, সেখানে শুধু সাদা অংশ। অর্ক রিমিকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করল। ওটা দেখবে না, ওটা মায়া। ঠিক তখনই আয়নার ভেতরের অর্ক নড়ে উঠল। বাস্তবে অর্ক স্থির দাঁড়িয়ে আছে, কিন্তু প্রতিবিম্বটা হাত বাড়িয়ে দিল, যেন কাচের ভেতর থেকে সে কিছু একটা চাইছে। আয়নার ভেতরের অর্ক পকেট থেকে একটা ছুরি বের করল। বাস্তবে অর্কের কাছে কোনো ছুরি নেই। প্রতিবিম্বটা ধীর লয়ে রিমির প্রতিবিম্বের গলার কাছে ছুরিটা ধরল। না! অর্ক চিৎকার করে উঠল। বাস্তবে রিমি হঠাৎ নিজের গলা চেপে ধরল। ভাইয়া, আমি শ্বাস নিতে পারছি না, আমার গলা কেউ কাটছে।
রিমির গলার চামড়া একটা সরু লাল দাগ ফুটে উঠছে। অদৃশ্য কোনো ধারালো অস্ত্র তার গলার চামড়া চিরে দিচ্ছে। অর্ক বুঝতে পারল এই আয়নাটা কোনো সাধারণ আয়না নয়, এটা ভুবডুবা আয়না। এখানে যা ঘটবে বাস্তবেও তাই ঘটবে। সে টর্চটা হাতে শক্ত করে ধরল। তাকে এই সংযোগ ভাঙতে হবে। রিমি, চোখ বন্ধ করো। অর্ক দৌড়ে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে রাখা ভারী পিতলের ফুলদানিটা তুলে নিল। আয়নার ভেতরের অর্ক এবার তার দিকেই তাকালো। সেই পচা গলে যাওয়া মুখের অর্ক। সে ঠোঁট নেড়ে নিঃশব্দে বলল, স্বাগতম। অর্ক সজোরে ফুলদানিটা ছুঁড়ে নাড়ল আয়নার মাঝখানে। ঝননন বিকট শব্দে বিশাল আয়নাটা ভেঙে চুরমার হয়ে গেল। কাচের টুকরোগুলো বৃষ্টির মতো মেঝেতে ঝরে পড়ল। সঙ্গে সঙ্গে রিমির গলার ওপর অদৃশ্য চাপটা সরে গেল। সে কাশতে কাশতে মেঝের ওপর বসে পড়ল। তার গলায় সরু রক্তের রেখা, কিন্তু গভীর ক্ষত হয়নি। তুমি ঠিক আছো? অর্ক রিমির কাছে ছুটে গেল। রিমি শুধু মাথা নাড়ল। সে কথা বলতে পারছে না। কিন্তু বিপদ কাটেনি। মেঝের ওপর ছড়িয়ে থাকা হাজার হাজার কাচের টুকরোগুলোর দিকে তাকিয়ে অর্ক শিউরে উঠল। বড় আয়নাটা ভেঙে গেছে ঠিকই, কিন্তু মেঝের প্রতিটি ছোট ছোট কাচের টুকরোয় এখন আলাদা আলাদা প্রতিবিম্ব দেখা যাচ্ছে, এবং প্রতিটি টুকরোয় একটা করে চোখ তাকিয়ে আছে তাদের দিকে। হাজার হাজার চোখ। এবং ঘরের কোণে, যেখানে অন্ধকার সবচেয়ে ঘন, সেখান থেকে একটা ছায়া আকার নিতে শুরু করেছে। আয়না ভাঙার শব্দে ওরা টের পেয়ে গেছে শিকার কোথায় আছে। হঠাৎ ঘরের অন্য প্রান্তের একটা ছোট্ট দরজা, যেটা এতক্ষণ অর্ক খেয়াল করেনি, সেটা ক্যাচ করে একটু ফাঁক হলো। অন্ধকারের ভেতর থেকে একটা শীর্ণ হাত বেরিয়ে এলো। হাতটা তাদের ইশারা করছে, এই দিকে, জলদি এই দিকে এসো। একটা ফিসফিসে ভেসে এলো। গলাটা পরিচিত। এটা কি সেই পাগল হরিচরণ, নাকি ছায়াদেরই কোনো নতুন ফাঁদ? অর্ক রিমির হাত ধরে টান দিল। চলো, এখানে থাকা যাবে না। কাচের টুকরোগুলো তাদের জুতোর নিচে মরমর করে ভাঙতে লাগলো, যেন তারা হাজার হাজার চোখের ওপর পা দিয়ে হাঁটছে। অর্ক আর রিমি সেই ছোট দরজা দিয়ে হুমড়ি খেয়ে ভেতরে পড়ল। সঙ্গে সঙ্গে দরজাটা ধপ করে বন্ধ করে দিল হরিচরণ। তারপর একটা বিশাল লোহার শিকল তুলে দিল দরজার আঁকটায়। বাইরে তখনও কাঁচ ভাঙার শব্দ আর ক্রুদ্ধ গর্জন শোনা যাচ্ছে, কিন্তু এই ছোট ঘরটায় সেই শব্দগুলো যেন অনেক দূর থেকে ভেসে আসছে। ঘরটা আসলে ঘর নয়, সিঁড়ির নিচের একটা গোপন কুঠুরি। চারপাশের দেয়ালে অদ্ভুত সব আঁকিবুকি, সিঁদুর আর আলকাতরা দিয়ে আঁকা জ্যামিতিক নকশা। ঘর ভর্তি ধুনো আর পোড়া লঙ্কার গন্ধ। হরিচরণ হ্যারিকেনটা মেঝের উপর নামিয়ে রাখল। তার সেই সাদা পাথরের মতো চোখটা এখন আরও বেশি জ্বলজ্বল করছে। সে রাগী গলায় ফিসফিস করে বলল, বোকা, সব কটা বোকা। আয়নাটা ভাঙলেন কেন? আয়নাটা ছিল ওদের নজরবন্দি করার ফাঁদ। এখন তো ওরা ছাড়া পাইয়া গেল। অর্ক হাঁপাতে হাঁপাতে উঠে বসল। আমাদের কাছে আর কোনো উপায় ছিল না, ওরা রিমিকে মেরে ফেলতো। রিমি এখনও কাঁপছে। সে হরিচরণের দিকে তাকিয়ে বলল, দাদু, ওরা কারা? কেন আমাদের মারতে চাইছে? আমরা তো কোনো ক্ষতি করিনি। হরিচরণ একটা শুকনো বিড়ি ধরালো। আগুনের আলোয় তার বলিরেখা ভরা মুখটা কোনো প্রাচীন ঋষির মতো দেখালো। সে একদৃষ্টে অর্কের হাতের দিকে তাকালো, যেখানে সেই লাল ত্রিশূল চিহ্নটা এখন দপদপ করছে। ক্ষতি করেন নাই ঠিকই, কিন্তু পাপের ভাগ তো নিতেই হইব। রক্ত তো কথা কয়। হরিচরণ বিড়বিড় করল। খুলে বলুন। অর্ক অধৈর্য হয়ে বলল, কে ছিলেন এই প্রতাপ নারায়ণ? আর আমার ছোট কাকু শেখর কাকু কি এখানেই মারা গেছেন? হরিচরণ দীর্ঘ শ্বাস ফেলল। ধোঁয়া ছাড়তে ছাড়তে সে শুরু করল সেই নিষিদ্ধ ইতিহাস। আজ থেইকা 150 বছর আগের কথা। এই কালপুর তখন জমজমাট। রায় বাহাদুর প্রতাপ নারায়ণ চৌধুরী ছিলেন এই এলাকার দণ্ডমণ্ডের কর্তা। অঢেল টাকা, কিন্তু সুখ ছিল না, কারণ তার কোনো ছেলে মিন্তান বাঁচত না। আর তার নিজের শরীরে বাসা বাঁধছিল এক দুরারোগ্য ব্যাধি। মৃত্যু ভয় তারে পাগল কইরা দিছিল। বাইরে দরজায় ধুম করে একটা শব্দ হলো। হরিচরণ সেদিকে ভ্রুক্ষেপও করল না। সে বলে চলল, প্রতাপ নারায়ণ তখন ডেকে আনলো এক তান্ত্রিকরে। নাম ছিল ভৈরবনাথ। সেই তান্ত্রিক দিল এক কুপরামর্শ। বলল, মৃত্যুঞ্জয়ী হওয়া সম্ভব যদি ছায়া সঙ্গী তৈরি করা যায়। নিজের আত্মারে শরীরের বাইরে আইনা ছায়ার লগে মিশাইয়া দিতে হবে। তার জন্যে দরকার নরবলি। অমাবস্যার রাইতে ঠিক 12টার সময়। রিমি ভয়ে মুখে হাত চাপা দিল। নরবলি? হ্যাঁ মা। হরিচরণ মাথা নাড়ল।
প্রতাপ নারায়ণ নিজের জমিদারির 108 জন প্রজার গলা কাটছিল ওই নিচের সুড়ঙ্গে। সেই রক্ত দিয়া সে স্নান করছিল। কিন্তু তান্ত্রিক একটা চাল চালছিল। সে চাইছিল প্রতাপের শক্তি নিজের কইরা নিতে, কিন্তু মন্ত্রের উচ্চারণে ভুল হয়েছিল। প্রতাপ নারায়ণ মরে নাই, আবার বাঁচেও নাই। সে হইয়া গেল এক অতৃপ্ত ছায়া, যে না আলোতে আসতে পারে, না অন্ধকারে শান্তিতে থাকতে পারে। অর্ক প্রশ্ন করল, তাহলে বাকিরা, ওই প্রজারা? ওরা হইল এই বাড়ির পাহারাদার, প্রতাপের দাস। ওরা মুক্তি চায়, কিন্তু প্রতাপ ওদের ছায়া বানাইয়া আটকাইয়া রাখছে। যতদিন না প্রতাপ নারায়ণ পুরোপুরি ধ্বংস হবে, ওরা মুক্তি পাবে না। আর প্রতাপের ক্ষুধা মিটানোর জন্য প্রতি 12 বছর পর পর তার বংশের রক্তের দরকার হয়, তাজা রক্ত। হরিচরণ এবার অর্কের চোখের দিকে তাকালো। 12 বছর আগে আপনার কাকা আসছিল। সে চাইছিল প্রতাপরে মুক্তি দিতে, কিন্তু পারে নাই। প্রতাপ তারে খাইয়া ফেলছে। এবার আপনার পালা, ছোট কর্তা। ওই যে হাতে চিহ্ন দেখতেছেন, ওটা মৃত্যুর পরোয়ানা। প্রতাপ আপনার শরীরটা চায়। সে আবার রক্ত মাংসের মানুষ হইয়া ফিরতে চায়। অর্ক নিজের হাতের দিকে তাকালো। জ্বালাটা এখন অসহ্য। তাহলে বাঁচার উপায় কি? আমরা কি এখান থেকে পালাতে পারবো না? হরিচরণ শুকনো হাসল। পালাবেন কই? কালপুরের সীমানা এখন বন্ধ। কুয়াশা দিয়া ওরা গ্রাম ঘেরাও দিছে। সকাল হওয়ার আগেই আপনার শরীর দখল করবে প্রতাপ। বাঁচার একটাই পথ আছে। বৃদ্ধ মেঝের একটা আলগা পাথর সরালো। সেখান থেকে বের করল একটা মরচে ধরা পুরনো ভোজালি। ওটার ফলায় অদ্ভুত সব মন্ত্র খোদাই করা। এই ভোজালিটা শেখর বাবার ছিল। সে বানাইছিল প্রতাপরে মারার জন্য, কিন্তু ব্যবহার করতে পারে নাই। মাটির নিচে যে সুড়ঙ্গ আছে, সেখানে প্রতাপের আসল কঙ্কাল রাখা আছে। সেই কঙ্কালের বুকে এই ভোজালি গেঁথে দিতে হবে, তবেই এই অভিশাপ কাটবে। সুড়ঙ্গ? কিন্তু আমরা সেখানে যাব কি করে? রিমি জিজ্ঞেস করল। পথ আমি দেখামো, কিন্তু মনে রাখবেন। হরিচরণের গলাটা এবার খুব গম্ভীর শোনালো। সুড়ঙ্গে নামলে আর আমার কোনো ক্ষমতা খাটবে না। সেখানে শুধুই প্রতাপের রাজত্ব, আর আমাদের হাতে সময় নাই। রাত এখন 2টো, ভোর 4টের আগেই কাজ শেষ করতে হবে। সূর্য উঠলে আর কিচ্ছু করা যাইব না। হঠাৎ কুঠুরির দরজার বাইরের শিকলটা নড়ে উঠল। ঝনঝন। বাইরে থেকে কেউ একজন শিকলটা খোলার চেষ্টা করছে, কিন্তু শিকল তো বাইরে নেই, শিকল তো ভেতরে। তবে কি? অর্ক আতঙ্কে দরজার দিকে তাকালো। দরজার কাঠের ফাঁক দিয়ে ধোঁয়ার মতো কালো কিছু ভেতরে ঢুকছে। ওরা গন্ধ পাইছে। হরিচরণ ভোজালিটা অর্কের হাতে গুঁজে দিল। লন, জলদি লন, এই দেওয়াল বেশিক্ষণ ওদের আটকাইতে পারবে না। বৃদ্ধ দেওয়ালের একপাশে ধাক্কা দিল। একটা গুপ্ত দরজা খুলে গেল। সেখান থেকে ভ্যাপসা ঠান্ডা বাতাস আর পচা গন্ধ ভেসে আসছে। সুড়ঙ্গের পথ। যান, হরিচরণ ধমক দিল। আমি ওদের আটকাইতাছি, আপনারা নিচে যান। আপনি আসবেন না? অর্ক থমকে দাঁড়ালো। হরিচরণ হ্যারিকেনটা হাতে তুলে নিয়ে দরজার সামনে দাঁড়ালো। তার মুখে এখন আর ভয় নেই, আছে অদ্ভুত এক প্রশান্তি। আমার ডিউটি শেষ খোকাবাবু। আমি তো সেই 108 জন প্রজারই একজন, যে গত 150 বছর ধইরা অপেক্ষা করতাছি একটা মুক্তির জন্য। যান, আমাগো মুক্তি দেন। দরজাটা মর মর শব্দে ভেঙে পড়ার উপক্রম হলো। অর্ক আর দেরি করল না। রিমির হাত ধরে সে অন্ধকার সুড়ঙ্গের সিঁড়ির পাক রাখল। পেছনে হরিচরণ চিৎকার করে উঠল, আয় আয় শয়তানের দল, আজ শেষ খেলা হবে। তারপরই একটা বিকট শব্দে কুঠুরির দরজা ভেঙে পড়ল, আর হরিচরণের হ্যারিকেনের আলোটা ধপ করে নিভে গেল। অন্ধকার সুড়ঙ্গে এখন শুধু অর্ক আর রিমি, আর তাদের সামনে পাতালে যাওয়ার সিঁড়ি। হরিচরণের শেষ চিৎকারটা সুড়ঙ্গের অন্ধকারের মধ্যে প্রতিধ্বনিত হয়ে ধীরে ধীরে মিলিয়ে গেল। তারপরই ওপর থেকে একটা বিকট শব্দ হলো, ধারাম, যেন বিশাল কোনো পাথর গড়িয়ে পড়ল গুপ্ত দরজার মুখে। ওপরের পৃথিবী থেকে তাদের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। অর্ক টর্চটা জ্বালাতে গিয়েও থেমে গেল। মোবাইলের চার্জ শেষের দিকে, টর্চের ব্যাটারিও দুর্বল। আলো বাঁচাতে হবে। সে মোবাইলের স্ক্রিনের ম্লান আলোয় সিঁড়িটা দেখার চেষ্টা করল। ঘোরানো পাথরের সিঁড়ি, সাপের মতো পেঁচিয়ে সোজা পাতালে নেমে গেছে। দেওয়ালগুলো দিয়ে চুইয়ে চুইয়ে জল পড়ছে, আর বাতাসের গন্ধে মনে হচ্ছে 1000 বছরের পুরনো কোনো কবরের ভেতর ঢুকে পড়েছে তারা। ভাইয়া, দাদু কি মারা গেলেন? রিমির গলাটা কান্নায় ভেঙে আসছে। অর্ক উত্তর দিল না। উত্তরটা তারা দুজনেই জানে। হরিচরণ নিজেকে উৎসর্গ করেছেন যাতে তারা কিছুটা সময় পায়। এই সময়টুকু নষ্ট করা যাবে না। সাবধানে পা ফেলো রিমি,
সিঁড়িটা খুব পিচ্ছিল। অর্ক রিমির হাতটা শক্ত করে ধরল। তার অন্য হাতে সেই ভারী ভোজালিটা ধরা। ভোজালিটা অদ্ভুতভাবে কাঁপছে, যেন ওটা জানে সামনেই তার শিকার অপেক্ষা করছে। তারা নামতে শুরু করল, 1 ধাপ 2 ধাপ। বাইরে যে প্রচণ্ড ঝড় শুরু হয়েছে তার প্রভাব মাটির এত নিচেও টের পাওয়া যাচ্ছে। সুরন্দের ছাদ থেকে ধুলো বালি খসে পড়ছে। মাটির দেওয়ালগুলো থরথর করে কাঁপছে, যেন কোনো ভূমিকম্প হচ্ছে। ওপর থেকে মেঘের গর্জনের শব্দ ভেসে আসছে, গুরুম গুরুম। কিন্তু এই শব্দটা মেঘের নয়, মনে হচ্ছে মাটির বুকের ভেতর থেকে কোনো দানব গর্জন করছে। প্রায় 50 ধাপ নামার পর সিঁড়ি শেষ হল। সামনে একটা সরু লম্বা টানেল। টানেলটা এতই নিচু যে মাথা নিচু করে হাঁটতে হচ্ছে। মেঝের ওপর গোড়ালি সমান কাদা আর জল। হঠাৎ রিমি চিৎকার করে অর্ককে জড়িয়ে ধরল। ভাইয়া, পায়ে কি যেন কামড়াচ্ছে। অর্ক দ্রুত আলো ফেলল জলে। দৃশ্যটা দেখে তার গায়ের রক্ত হিম হয়ে গেল। জলে কিলবিল করছে হাজার হাজার কালো পোকা, বিছা, কেন্ন আর অদ্ভুত দর্শন সব পতঙ্গ। তারা সুড়ঙ্গের গভীর থেকে উল্টো দিকে, অর্থাৎ সিঁড়ির দিকে পালাচ্ছে। ওরা আমাদের কামড়াতে আসেনি, অর্ক ফিসফিস করে বলল। ওরা পালাচ্ছে। সুড়ঙ্গের শেষে যা আছে তার ভয়ে ওরা পালাচ্ছে। পোকাগুলোকে মারিয়ে তারা এগোতে লাগলো। পোকা চ্যাপ্টা হওয়ার মটমট শব্দ আর জলের ছপছপ শব্দ সুড়ঙ্গে এক বিভৎস ঐকতান তৈরি করল। হঠাৎ বাতাসের দিক পরিবর্তন হলো। এতক্ষণ বাতাস আসছিল ভেতর থেকে বাইরের দিকে, এখন প্রবল বেগে বাতাস সুড়ঙ্গের ভেতর দিকে ঢুকছে, যেন সুড়ঙ্গের শেষ প্রান্তের অন্ধকারটা বিশাল এক হাঁ করে বাতাস চুষে নিচ্ছে। সেই বাতাসের তোড়ে অর্ক আর রিমিকে প্রায় উড়িয়ে নিয়ে যাওয়ার জোগাড়। বাতাস আমাদের টানছে। রিমি কোনো মতে দেওয়াল ধরে নিজেকে আটকানোর চেষ্টা করল। ঠিক তখনই পেছনে একটা বিকট শব্দ হলো, হুড়মুড়। যে সিঁড়ি দিয়ে তারা নেমে এসেছিল সেটা ওপরের মাটির চাপে ধসে পড়েছে। বিশাল সব পাথরের চাই আর মাটির স্তূপ এসে পথটা পুরোপুরি বন্ধ করে দিল। অর্ক পেছনে আলো ফেলল। ফেরার পথ বন্ধ। আমরা আটকা পড়ে গেছি, অর্ক বিড়বিড় করল। এখন আর পিছু হটার কোনো উপায় নেই। সামনে শুধু অন্ধকার সুড়ঙ্গ, যা তাদের টেনে নিচ্ছে কোনো অজানা গহ্বরে। আর পেছনে নিরেট মাটির দেওয়াল। তারা এখন জীবন্ত কবরস্থ। অর্কের হাতের সেই ত্রিশূল চিহ্নটা আবার জ্বলতে শুরু করেছে। ব্যথাটা এখন হাতের কনুই ছাড়িয়ে কাঁধ পর্যন্ত উঠে এসেছে। তার মনে হচ্ছে বিষাক্ত কোনো সাপ তার চামড়ার নিচ দিয়ে হৃৎপিণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে। আহ! অর্ক যন্ত্রণায় হাঁটু গেড়ে বসল। ভাইয়া, কি হয়েছে? রিমি আতঙ্কিত হয়ে পড়ল। সময় নেই রিমি, অর্ক দাঁতে দাঁত চেপে বলল। প্রতাপ আমার শরীরের দখল নিচ্ছে, আমার হাত অবশ হয়ে আসছে। ঠিক তখনই সুড়ঙ্গের গভীর থেকে ভেসে এলো এক নারকীয় শব্দ, ঢং ঢং। সেই ঘড়ির শব্দ? না, এটা ঘড়ি নয়, এটা শিকল নাড়ানোর শব্দ। বিশাল ভারী লোহার শিকল মেঝের ওপর দিয়ে টেনে নিয়ে যাওয়ার শব্দ, ঝনঝন ঝনঝন। আর তার সাথে এক অট্টহাসি। সেই হাসি মাটির দেওয়াল কাঁপিয়ে দিল। সুড়ঙ্গের ছাদ থেকে ফোঁটা ফোঁটা জল না পড়ে এবার পড়তে শুরু করলো ফোঁটা ফোঁটা গরম রক্ত। অর্ক ভোজালিটা শক্ত করে ধরল। তার চোখ এখন শিকারীর মতো। ভয় পাওয়ার সময় শেষ। চলো রিমি। অর্ক উঠে দাঁড়ালো। ঝড় এখন আমাদের মাথার ওপর নয়, ঝড় এখন আমাদের সামনে। আমরা ঝড়ের চোখের, অর্থাৎ আই অফ দ্য স্টর্মের দিকে যাচ্ছি। তারা আবার হাঁটতে শুরু করল, কাদা আর রক্তের মিশ্রণ মারিয়ে। সুড়ঙ্গটা ধীরে ধীরে প্রশস্ত হচ্ছে। সামনে একটা বিশাল হলঘরের মতো জায়গা দেখা যাচ্ছে। সেখান থেকে বেরোচ্ছে লালচে আভা। নরকের দরজা সম্ভবত ওটাই। সুড়ঙ্গের শেষেই যে বিশাল হলঘরটা দেখা গেল তা মানুষের তৈরি বলে মনে হয় না। এটি যেন প্রাকৃতিকভাবে মাটির নিচে সৃষ্টি হওয়া এক বিশাল গহ্বর। ওপরের ছাদটা কোথায় তা দেখা যাচ্ছে না, অন্ধকারে হারিয়ে গেছে। তবে সেই অন্ধকারের বুক চিরে নেমে এসেছে শত শত মোটা মোটা শিকড়। জমিদার বাড়ির পেছনে সেই বিশাল বটগাছটার শিকড়। শিকড়গুলো জট পাকিয়ে নিচে নেমে এসেছে, যেন মাটির নিচ থেকে রস নয় বরং অন্য কিছু শুষে নেওয়ার জন্য উদ্গ্রীব। হলঘরের মাঝখানে একটা গোলাকার বেদি, কালো পাথরের তৈরি। সেই বেদির ওপর থেকে সেই লালচে আভাটা বেরোচ্ছে। আর বেদির চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য হাড়গোড়, মানুষের হাড়, খুলি, পাঁজরের হাড়, ফিমার স্তূপ হয়ে পড়ে আছে। হরিচরণ বলেছিল 108 জন প্রজা, কিন্তু এখানে হাড়ের পরিমাণ দেখে মনে হচ্ছে সংখ্যাটা আরও অনেক বেশি। অর্ক বেদির দিকে এগোতে গিয়ে থমকে গেল।
তার হাতের জ্বালাটা এখন অসহ্য, মনে হচ্ছে কেউ তার চামড়া ছাড়িয়ে লবণ ছিটিয়ে দিয়েছে। সে ব্যথায় হাঁটু গেড়ে বসে পড়ল। ভাইয়া! রিমি তাকে ধরতে গেল। ছুঁয়ো না রিমি, অর্ক চেঁচিয়ে উঠল। আমার শরীর এখন আর আমার নিয়ন্ত্রণে নেই। অর্ক খেয়াল করল তার হাতের সেই ত্রিশূল চিহ্নটা থেকে ধোঁয়া বের হচ্ছে, এবং অদ্ভুত ব্যাপার হলো সেই চিহ্নটা জ্বলতেই সামনের কালো পাথরের বেদিটা কেঁপে উঠল। পাথরের গায়ে ফুটে উঠল আগুনের মতো উজ্জ্বল কিছু লিপি, প্রাচীন বাংলা এবং সংস্কৃতের সংমিশ্রণ। অর্ক ইতিহাসের ছাত্র না হলেও তার সাংবাদিকতার সূত্রে পুরনো লিপি পড়ার কিছুটা অভ্যাস আছে। সে মন্ত্রমুগ্ধের মতো বেদির কাছে এগিয়ে গেল। পাথরের গায়ে খোদাই করা লেখাগুলো যেন জীবন্ত হয়ে তার চোখের সামনে ভেসে উঠল। এটা প্রতাপ নারায়ণ চৌধুরীর আমলের নয়, এটা তারও আগের। তারিখটা বাংলা 1109 সন, আজ থেকে প্রায় 300 বছর আগে। লেখাগুলো পড়তে পড়তে অর্কের চোখের সামনে ভেসে উঠল এক বিভীষিকাময় অতীত। সে দেখল বা অনুভব করল 300 বছর আগে এই অঞ্চলে বর্গীদের খুব উপদ্রব ছিল। লুট তরাজ আর হত্যায় গ্রাম উজাড় হয়ে যাচ্ছিল। চৌধুরীদের আদিপুরুষ ভুবন নারায়ণ চৌধুরী নিজের সম্পদ আর জমিদারি বাঁচাতে মরিয়া হয়ে উঠেছিলেন। তিনি এক তান্ত্রিকের শরণাপন্ন হন। সেই তান্ত্রিক তাকে নিয়ে এসেছিলেন এই মাটির নিচের গুহায়, যেখানে শৃঙ্খল নামক এক আদিম অশুভ শক্তি সুপ্ত অবস্থায় ছিল। ভুবন নারায়ণ সেই শক্তির সাথে এক চুক্তি করেছিলেন। আমি তোমাকে রক্ত দেব, তুমি আমাকে সুরক্ষা দেবে, আমার ছায়া হবে আমার প্রহরী। চুক্তিটা ছিল রক্তের, নিজের রক্তের নয়, অন্যের রক্তের। কিন্তু ভুবন নারায়ণ জানতেন না শৃঙ্খল কোনো সাধারণ আত্মা নয়, ওটা একটা ভিন জাগতিক পরজীবী বা প্যারাসাইট। একবার যাকে আশ্রয় করে তার পুরো বংশলতিকা বা ডিএনএর সাথে সে নিজেকে জড়িয়ে ফেলে। অর্ক বেদির গায়ে খোদাই করা শেষ লাইনটার উপর হাত রাখল। লেখা আছে, ছায়া কেবল অন্ধকার চায় না, ছায়া চায় শরীর। প্রতি 3 পুরুষ পর পর যখন রক্ত দুর্বল হয়ে আসে, তখন ছায়ার প্রয়োজন হয় এক নতুন আধার, এক নতুন শরীর। পুরনো শরীর ত্যাগ করে সে নতুন শরীরে প্রবেশ করে, আর এই রূপান্তরের জন্য তার প্রয়োজন প্রচুর প্রাণশক্তি। তাই সে মানুষ মারে। অর্ক চমকে উঠল। তার মানে প্রতাপ নারায়ণ কোনো শখ থেকে মানুষ মারেননি, তিনি ছিলেন সেই আধার বা ভেসেল। 300 বছর আগের সেই সত্তাটি ভুবন নারায়ণের শরীর খেয়ে ফেলেছিল, তারপর প্রতাপ নারায়ণের শরীরে প্রবেশ করেছিল। আর এখন প্রতাপ নারায়ণের শরীর বা আত্মা জরাজীর্ণ হয়ে গেছে। ওই শয়তানের এখন এক নতুন শরীর চাই। অর্ক চৌধুরী, সে এই বংশের নবতম রক্ত। তানবীর, সজীব, হরিচরণ বা গ্রামের সেই 108 জন প্রজা, এরা কেউ শত্রু ছিল না, এরা ছিল কেবল জ্বালানি। এদের মেরে এদের প্রাণ শক্তি বা লাইফ ফোর্স সংগ্রহ করা হয়েছে, যাতে অর্কের শরীরে সেই আদিম সত্তাটি প্রবেশ করতে পারে। একে বলা হয় পরকায়া প্রবেশ বা পজেশন রিচুয়াল। রিমি, অর্ক ফিসফিস করে বলল, তার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ওরা আমাকে মারতে চায় না, ওরা আমাকে হতে চায়, ওরা আমার শরীরটা দখল করতে চায়। রিমি ভয় পিছিয়ে গেল। মানে তুমি থাকবে না? না, আমার আত্মাটা ওরা খেয়ে ফেলবে, আর আমার শরীরটা ব্যবহার করে ওই 300 বছরের পুরনো শয়তানটা আবার পৃথিবীতে হেঁটে বেড়াবে। বেদির মাঝখানের গর্ত থেকে এক ঝলক কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উপরে উঠল। সেই ধোঁয়া ধীরে ধীরে জমাট বেঁধে একটা মানুষের আকৃতি নিল, রায় বাহাদুর প্রতাপ নারায়ণ চৌধুরী। কিন্তু তার শরীরটা মাংসের নয়, কুচকুচে কালো ছায়ার তৈরি, শুধু চোখ দুটো জ্বলছে। সেই ছায়ামূর্তি কথা বলেনি, তার আওয়াজ অর্কের সরাসরি মস্তিষ্কে আঘাত করল। রক্ত কথা রাখে অর্ক, তোর পূর্বপুরুষ কথা দিয়েছিল, শরীর দে, আমাকে শরীর দে। অর্ক যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার মনে হলো তার মাথার খুলি ফেটে যাচ্ছে। সে ভোজালিটা দিয়ে নিজের মাথায় আঘাত করতে চাইল যন্ত্রণা কমানোর জন্য, কিন্তু হাত নড়ল না। তার হাত এখন আর তার নিয়ন্ত্রণে নেই। ভাইয়া, যুদ্ধ করো, রিমি চিৎকার করে উঠল। হার মেনো না। রিমি দৌড়ে গিয়ে বেদির ওপর রাখা একটা মাটির পাত্র ছুঁড়ে মারল ছায়ামূর্তিটার দিকে। পাত্রটা ছায়ার গায়ে লেগে ভেঙে গেল। ভেতরে ছিল পুরনো আমলের গঙ্গা জল বা পবিত্র কিছু। ছায়াটা হিস করে উঠল, সামান্য পিছু হাঁটল সে। অর্ক এই সুযোগটা কাজে লাগালো। তার ইচ্ছা শক্তি দিয়ে সে আবার নিজের হাতের নিয়ন্ত্রণ ফিরে পেল। আমি তোকে শরীর দেব না শয়তান, অর্ক গর্জন করে উঠল। আজ তোর আর আমার দুজনেরই শেষ হবে। অর্ক জানে এই ছায়াকে তলোয়ার বা বন্দুক দিয়ে মারা যাবে না, একে মারতে হলে ধ্বংস করতে হবে এর উৎস।
আর সেই উৎস হলো এই কালো পাথরের বেদিটা। এই বেদির নিচেই পোতা আছে সেই আদিম চুক্তিনামা বা মূল কঙ্কাল। কিন্তু বেদির কাছে যাওয়া অসম্ভব। ছায়ামূর্তিটা এখন বিশাল আকার ধারণ করেছে। তার হাজারটা হাত তৈরি হয়েছে ধোঁয়া দিয়ে। সেই হাতগুলো এগিয়ে আসছে অর্ক আর রিমির দিকে। রিমি, টর্চটা আমার দিকে মারো, অর্ক চিৎকার করলো। কিন্তু মারো, চোখের ওপর। রিমি কাঁপতে কাঁপতে তার হাতে থাকা শেষ সম্বল মোবাইলের ফ্ল্যাশলাইটটা অর্কের মুখের ওপর ধরল। আলোটা অর্কের চোখে পড়তেই এক অদ্ভুত কাণ্ড ঘটল। অর্কের নিজের ছায়াটা, যেটা তার পেছনে পড়েছিল, সেটা হঠাৎ দীর্ঘ হয়ে উঠে দাঁড়ালো। অর্কের নিজের ছায়াটা রুখে দাঁড়ালো প্রতাপ নারায়ণের ছায়ার বিরুদ্ধে। অর্ক বুঝতে পারল তার রক্তে অভিশাপ আছে ঠিকই, কিন্তু তার রক্তে ভুবন নারায়ণের সেই আদিম তেজও আছে। সে তার নিজের ছায়াকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবে। চল রিমি, আমরা বেদিটা ভাঙব, অর্ক ভোজালিটা উঁচি করে ধরল। কালো পাথরের বেদিটা ভাঙার জন্য অর্ক ভোজালি উঁচিয়ে যেই না এক পা বাড়ালো, অমনি পুরো গুহাটা কেঁপে উঠল। সেই কম্পন ভূমিকম্পের মতো নয়, বরং মনে হলো মাটির নিচ থেকে কেউ বিশাল একটা শ্বাস নিল। হঠাৎ করেই বেদির মাঝখান থেকে গল গল করে কালো ধোঁয়া বের হতে শুরু করলো। সেই ধোঁয়া মুহূর্তের মধ্যে অর্ক আর রিমিকে ঘিরে ফেলল। ধোঁয়াটা এতটাই ঘন যে টর্চের আলোও সেটা ভেদ করতে পারছে না। রিমি, আমার হাত ধরো, অর্ক চেঁচিয়ে হাত বাড়ালো। সে রিমির আঙুলের স্পর্শ পেল, কিন্তু পর মুহূর্তেই সেই হাতটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল এবং অর্কের হাত ফসকে অন্ধকারে হারিয়ে গেল। রিমি, অর্ক পাগলের মতো হাত ওড়াতে লাগল। রিমি, কোথায় তুমি? কোনো উত্তর নেই, শুধু সেই কালো ধোঁয়ার আস্তরণ, আর তার সাথে ভেসে এলো একটা উৎকট গন্ধ, পোড়া চামড়ার গন্ধ। অর্ক এক পা এগোতে গিয়ে থমকে গেল। তার ঠিক কানের কাছে কেউ ফিসফিস করে উঠল। কাকে খুঁজছিস অর্ক? রিমিকে? ও তো আর নেই। অর্ক ঝট করে ঘুরল। কে? সামনে আয়। ধোঁয়ার ভেতর থেকে একটা আবছা অবয়ব ভেসে উঠল। সজীব, সেই মৃত সজীব। তার গলার নলিটা ছেঁড়া, রক্ত চুইয়ে পড়ছে বুকে। সজীবে ক্রেতাত্মা ফিসফিস করে বলল, রিমি তোকে মেরে ফেলবে অর্ক। ও মানুষ নয়, ও আমাদের দলের কেউ নয়। তুই কি খেয়াল করিসনি? তানভীর যখন উধাও হলো, রিমি তখন হাসছিল। মিথ্যে কথা, অর্ক চিৎকার করে ভোজালি চালালো। ভোজালিটা ধোয়ার ভেতর দিয়ে চলে গেল। সজীবের মূর্তিটা মিলিয়ে গেল। মিথ্যে? এবার অন্য পাশ থেকে তানভীরের গলা ভেসে এলো। অর্ক ভাই, রিমি তো আমাকে ধাক্কা দিয়ে ছায়ার মুখে ফেলে দিল। ও আসলে ওদের লোক, ও ছায়ার সেবিকা। ও তোকে এখানে এনেছে বলি দেওয়ার জন্য। অর্কের মাথা ঝিমঝিম করছে। হ্যালুসিনেশন, এগুলো সব বিভ্রম। ছায়া তার মন নিয়ে খেলছে। সে চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করল। আমি বিশ্বাস করি না, রিমি নির্দোষ। ঠিক তখনই ধোঁয়াটা একটু পাতলা হলো। অর্ক দেখল তার থেকে হাত দশেক দূরে রিমি দাঁড়িয়ে আছে। কিন্তু রিমি একা নয়, রিমির হাতে একটা বড় পাথর। সে অর্কের দিকে তাকিয়ে আছে, কিন্তু তার চোখে সেই নিষ্পাপ ভাবটা নেই। তার চোখে এখন জ্বলন্ত ঘৃণা। রিমি, অর্ক পা বাড়ালো। খবরদার, রিমি চিৎকার করে উঠল। কাছে আসবেন না, একদম কাছে আসবেন না। রিমির গলা কাঁপছে, কিন্তু পাথরটা সে তাক করে আছে অর্কের মাথা লক্ষ্য করে। রিমি, আমি অর্ক, তুমি পাথরটা নামাও। তুমি অর্ক নও, রিমি চিৎকার করে বলল। আমি দেখেছি, ধোঁয়ার মধ্যে আমি দেখেছি তুমি কি করছিলে। তুমি সজীবের মরা শরীরটা চিবিয়ে খাচ্ছিলে। তোমার মুখে রক্ত। অর্ক নিজের গালে হাত দিল। ঘাম ছাড়া কিছু নেই। রিমি, ওটা ইলিউশন, ওটা মায়া। আমি কিছুই করিনি। ওরা তোমাকে ভুল দেখাচ্ছে। চুপ করো রাক্ষস, রিমি পাথরটা ছুঁড়ে মারল। অর্ক ঝট করে মাথা সরালো। পাথরটা তার কানের পাশ দিয়ে গিয়ে পেছনের দেওয়ালে লাগলো। রিমি, শোনো। শুনবো না। তুমি তানভীরকে মেরেছ, সজীবকে মেরেছ, এখন আমাকে মারতে চাও কারণ আমি শেষ সাক্ষী। রিমি মাটি থেকে আরেকটা পাথর তুলে নিল। সে পিছিয়ে যাচ্ছে বেদির দিকে। অর্ক বুঝতে পারল পরিস্থিতি ভয়াবহ। ছায়া রিমির মাথায় এমন কোনো দৃশ্য ঢুকিয়ে দিয়েছে যে রিমি এখন অর্ককে মানুষ হিসেবে দেখছে না, দেখছে একটা নরখাদক দানব হিসেবে। অর্ক যদি এখন রিমির কাছে যায়, রিমি তাকে আক্রমণ করবে। আর আত্মরক্ষায় যদি অর্ক কিছু করে, তাহলে তাদের মধ্যকার বিশ্বাস চিরতরে ভেঙে যাবে। ঠিক তখনই অর্কের মনের ভেতর সেই আদিম সত্তাটি আবার কথা বলে উঠল। প্রতাপ নারায়ণের কণ্ঠস্বর, মেরে ফেলো হে। অর্ক, ও তোর শত্রু, ও তোকে বিশ্বাস করে না।
তোর হাতে অস্ত্র আছে, এক কোপে ওর মাথাটা নামিয়ে দে, ওর রক্ত দিয়ে তোর শক্তি বাড়া। অর্কের হাতের ভোজালিটা কাঁপছে, তার সারা শরীর ঘামে ভিজে গেছে। সে তার ভেতরের শয়তানটার সাথে যুদ্ধ করে জিতল। সে রিমির মুখের দিকে তাকালো। রিমি, আমার চোখের দিকে তাকাও প্লিজ। রিমি হাত সরিয়ে অর্কের চোখের দিকে তাকালো। সেখানে লাল আভা আছে ঠিকই, কিন্তু তার গভীরে সেই পরিচিত অর্কের আকুতিও আছে। ভাইয়া, রিমি ফিসফিস করল। কাউকে বিশ্বাস করো না রিমি, এমনকি নিজের চোখকেও না। এখানে যা দেখছো সব মিথ্যে। শুধু এটা সত্যি যে আমরা দুজন মানুষ, আর বাকি সব ছায়া। রিমি অর্ককে জড়িয়ে ধরে কেঁদে ফেলল, কিন্তু বিপদ কাটেনি। তাদের এই মিলন দৃশ্যটা বেশিক্ষণের স্থায়ী হলো না, কারণ বেদির ওপর থেকে একটা তালি দেওয়ার শব্দ শোনা গেল। তালি, তালি, তালি। তারা দুজনেই চমকে বেদির দিকে তাকালো। বেদির ওপর কেউ একজন বসে আছে, পা দুলিয়ে। চেহারা অবিকল অর্কের মতো, একই পোশাক, একই চশমা। শুধু তার হাতই ভোজালি নয়, তার হাতে আছে তানভীরের কাটা মাথাটা। সেই দ্বিতীয় অর্ক হাসল। খুব সুন্দর ড্রামা, ইমোশনাল। কিন্তু আসল অর্ক কে? তুই নাকি আমি? রিমি ঝপ করে অর্কের কাছ থেকে সরে গেল। সে আবার বিভ্রান্ত। পাশে দাঁড়িয়ে থাকা অর্ক আর বেদির ওপরে বসে থাকা অর্ক দুজনেই হুবহু এক। বেদির ওপরের অর্ক বলল, রিমি, সরে এসো ওখান থেকে। ওটা একটা বহুরূপী ছায়া, ও তোমাকে মারার জন্য অভিনয় করছিল। আমি আসল অর্ক, আমি সুরঙ্গের অন্য পথ দিয়ে এখানে এসেছি। পাশের অর্ক চিৎকার করল, রিমি, ও মিথ্যে বলছে, আমিই আসল। রিমি মাঝখানে দাঁড়িয়ে, দুই দিকে দুজন অর্ক। কাকে বিশ্বাস করবে সে? এই নরকে বিশ্বাস করার মতো কি সত্যিই কেউ অবশিষ্ট আছে? গুহার পরিবেশ এখন থমথমে। রিমির দুই দিকে দুজন অর্ক, একজন পাশে দাঁড়িয়ে হাঁপাচ্ছে, আরেকজন বেদির ওপর রাজাসনে বসে আছে, হাতে তার তানভিলির কাটা মাথা। দুজনের চেহারা, পোশাক, চশমা সব অবিকল এক, এমনকি গলার স্বরও। বেদির ওপর বসে থাকা অর্ক হাসল। তার হাসিটা শান্ত, কিন্তু চোখের দৃষ্টি হিমশীতল। রিমি, সময় নষ্ট করো না। ওই বহুরূপীটা তোমাকে মারার জন্য তৈরি হচ্ছে। ও আসলে ছায়া, ও আমার রূপ ধরে তোমাকে বিভ্রান্ত করছে। আমার কাছে এসো, আমি তোমাকে বাঁচাবো। রিমির পাশে দাঁড়িয়ে থাকা আসল অর্ক যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে। তার হাতের ত্রিশূল চিহ্নটা এখন আগুনের মতো জ্বলছে। সে দাঁতে দাঁত চেপে বলল, রিমি, ও মিথ্যে বলছে। ছায়ারা কখনো আলো সহ্য করতে পারে না। টর্চটা ওর দিকে মারো। বেদির অর্ক এবার অট্টহাসি দিল। আলো? আমি তো আলো, আমি অন্ধকার। রিমি, ভালো করে দেখো তো, কার হাতে রক্ত? রিমি দেখল তার পাশে দাঁড়ানো অর্কের হাতে ভোজালি, আর তাতে তাজা রক্ত লেগে আছে, যেটা আসলে অর্কের নিজের হাতের রক্ত। অন্যদিকে বেদির ওপরের অর্কের হাতে তানভীরের মাথা থাকলেও তার নিজের হাত পরিষ্কার। রিমি বিভ্রান্ত হয়ে পিছিয়ে গেল। আমি বুঝতে পারছি না। বোকামে। আসল অর্ক এবার মরিয়া হয়ে নিজের হাতের তালুতে ভোজালির পোঁচ দিল। চট করে কেটে গেল চামড়া, ফিনকি দিয়ে রক্ত বের হলো। রিমি, দেখ, আমার শরীর থেকে রক্ত বের হচ্ছে, আমার ব্যথা লাগছে। ছায়াদের রক্ত থাকে না, ছায়াদের ব্যথা থাকে না। অর্ক যন্ত্রণায় কোকিয়ে উঠল। সেই আর্তনাদ কোনো অভিনয়ের মতো শোনালো না, সেটা ছিল হাড় কাঁপানো এক মানবিক যন্ত্রণা। বেদির ওপরের অর্ক এবার হাসি থামিয়ে দিল। তার মুখের অভিব্যক্তি পাল্টে গেল। বিরক্তি আর ঘৃণায় তার মুখটা বিকৃত হয়ে গেল। মানবিকতা! থুহ! সে মাটিতে থুতু ফেলল, কিন্তু সেই থুতু মাটিতে পড়ার আগেই কালো ধোঁয়ায় পরিণত হলো। খুব দুর্বল একটা জিনিস ব্যথা পাওয়াটা। ব্যথা পাওয়াটা কোনো গর্বের বিষয় নয় ভাতিজা। ছোট কাকু! শব্দটা শুনে অর্ক আর রিমি দুজনেই জমে গেল। অর্ক কখনো কাউকে ভাতিজা বলে ডাকে না। বেদির উপর বসে থাকা সেই নকল অর্কের শরীরটা এবার কাঁপতে শুরু করলো। তার চামড়াগুলো মোমের মতো গলে যেতে লাগলো। চশমাটা খসে পড়ল, চুলের স্টাইল, গলার স্বর, শরীরের গঠন সব পাল্টে যাচ্ছে। কালো ধোঁয়ার আস্তরণ সরে গিয়ে ধীরে ধীরে ফুটে উঠল এক ভিন্ন অবয়ব। একজন মধ্যবয়স্ক লোক, পরনে জরাজীর্ণ পাঞ্জাবি, চুলগুলো উস্কো খুস্কো, মুখে এক সপ্তাহের না কামানো দাড়ি। কিন্তু চোখ দুটো, সেই চোখ দুটো অর্ক চেনে। ছোটবেলায় এই চোখ দুটোর দিকে তাকিয়েই সে রূপকথার গল্প শুনত। ছোট কাকু? অর্কর গলা দিয়ে শুধু বাতাস বের হলো। হ্যাঁ, শেখর চৌধুরী, যাকে 12 বছর আগে মৃত বা নিখোঁজ বলে ধরে নেওয়া হয়েছিল। তিনি মারা যাননি, তিনি বেদির ওপর বসে আছেন, জীবন্ত। তুমি? অর্ক বিশ্বাস করতে পারছে না। তুমি বেঁচে আছো? কিন্তু হরিচরণ বলল। হরিচরণ একটা গাধা। শেখর বেদির ওপর কেকে নামলেন, কিন্তু তিনি হাঁটছেন না,
মনে হচ্ছে তিনি বাতাসের উপর ভেসে আসছেন, তার পায়ের পাতা মাটির সাথে স্পর্শ করছে না। হরিচরণ ভাবত আমি মরে গেছি, আমিও ভেবেছিলাম আমি মরে গেছি, কিন্তু প্রতাপ নারায়ণ আমাকে মারেনি অর্ক, সে আমাকে গ্রহণ করেছে। মানে? শেখর হাসলেন, কিন্তু সেই হাসিতে কোনো স্নেহ নেই, আছে এক অনন্ত ক্লান্তি আর হিংস্রতা। 12 বছর আগে আমিও তোমার মতোই বোকা ছিলাম, আমিও ভেবেছিলাম ভোজালি দিয়েই অভিশাপ শেষ করব, কিন্তু সুরঙ্গে ঢোকার পর বুঝলাম প্রতাপ নারায়ণ কোনো আত্মা নয়, ও একটা শক্তি। ও আমার শরীরে প্রবেশ করলো, আমার আত্মাটা মরে গেল, কিন্তু শরীরটা বেঁচে রইল। আমি এখন আধা মানুষ, আধা ছায়া। আমি তোমার দিকে এগিয়ে এলেন অর্ক, কিন্তু এই শরীরটা পুরনো হয়ে গেছে অর্ক। গত 12 বছর ধরে আমি এই অন্ধকারের পাহারাদার। আমি মুক্তি চাই, আর মুক্তির একটাই পথ, বংশের অন্য কাউকে এই দায়িত্ব নিতে হবে। রিমি আতঙ্কে অর্কের পেছনে লুকোলো। তার মানে উনি আপনাকে মারতে চান না, উনি আপনাকে বিনিময়, শেখর বললেন, এক্সচেঞ্জ অফার। তুই আমার জায়গায় এই বেদিতে বসবি, প্রতাপের ছায়া তোর শরীরে ঢুকবে, আর আমি ওই তোর তরুণ শরীরটা নিয়ে উপরে ঘিরে যাব, পৃথিবীটা আবার দেখব। 12 বছর আলো দেখি না রে, খুব কষ্ট। অর্ক ঘৃণায় পিছিয়ে গেল। তুমি আমার কাকু নও, আমার কাকু আমাকে বাঁচাতে চিঠি লিখেছিল, আমাকে বারণ করেছিল এখানে আসতে। আহা, সেই চিঠি, ওটা তো টোপ ছিল রে পাগলা। আমি জানতাম ওই চিঠি পেলে তোর সাংবাদিক রক্ত টকবক করে উঠবে, তুই ছুটে আসবি রহস্য ভেদ করতে। তুই আসবি বলেই তো গেট খুলে রেখেছিলাম, হরিচরণকে দিয়ে চাবি পাঠিয়েছিলাম। সব পরিষ্কার হয়ে গেল অর্কের কাছে। অপ্রেরিত চিঠি, খোলা দরজা, হরিচরণের বিভ্রান্তিকর কথা, সবই ছিল এক সাজানো নাটক, অর্ককেই পাতালে নামানোর আয়োজন। শত্রু কোনো অশরীরী ছায়া নয়, শত্রু তার নিজেরই রক্ত। ছে! অর্ক ভোজালিটা শক্ত করে ধরল। তুমি মানুষ নও, তুমি একটা পিশাচ। মানুষ থাকার বিলাসিতা আমার নেই। শেখরের মুখটা হঠাৎ ভয়ঙ্কর হয়ে গেল। তার শরীর থেকে কালো ছায়াগুলো সাপের মতো বেরিয়ে এসে অর্ককে ঘিরতে চাইল। তোর শরীরটা আমাকে দে, আমি বাঁচতে চাই। শেখর হাত মারালেন, তার হাতটা হঠাৎ অস্বাভাবিক লম্বা হয়ে অর্কের গলা লক্ষ্য করে ধেয়ে এলো। অর্ক ভোজালি চালালো, কচাট! শেখরের লম্বা হাতটা কেটে মাটিতে পড়ে গেল, কিন্তু কোনো রক্ত বের হলো না। বের হলো কালো ধোঁয়া, আর কাটা হাতটা মাটিতে পড়েই একটা কালো ইঁদুরের মতো রূপ নিয়ে অন্ধকারের দিকে দৌড়ে পালালো। শেখর যন্ত্রণায় গর্জন করে উঠলেন, সেই গর্জন কোনো মানুষের নয়। তবে রে, ভালোই চেয়েছিলাম, এবার তবে জোর করে নেব। পুরো গুহাটা কাঁপতে শুরু করলো। বেদির নিচ থেকে হাজার হাজার ছায়া উঠে এলো, তারা শেখরের সাথে মিশে গিয়ে তাকে এক বিশাল দানবীয় রূপ দিল। এখন আর তাকে মানুষ বলে চেনা যাচ্ছে না, এখন সে এক বিশাল অন্ধকারের কুণ্ডলী, যার মাঝখানে শেখরের জ্বলন্ত মুখটা ভেসে আছে। পালাও রিমি! অর্ক চিৎকার করল। সুরঙ্গের উল্টো দিকে, দৌড়াও! আর তুমি? আমি আসছি, দৌড়াও! রিমি দৌড় শুরু করল। অর্ক জানে এই দানবের সাথে লড়াই করে জেতা সম্ভব নয়, তাদের পালাতে হবে। কিন্তু পালানোর পথ কোথায়? হরিচরণ বলেছিল সুরঙ্গের শেষে মুক্তি, কিন্তু সুরঙ্গের শেষে তো এই শয়তান দাঁড়িয়ে আছে। অর্ক হাতের কাছে থাকা এক মুঠো ধুলো আর পাথর শেখরের চোখের দিকে ছুঁড়ে মারল, তারপর রিমির পিছু পিছু দৌড় দিল। পেছনে শোনা যাচ্ছে সেই দানবীয় হুঙ্কার, কত দূর পালাবি অর্ক? রক্ত কখনো রক্তের বাঁধন ছিঁড়তে পারে না। শুরু হলো এক অসম দৌড়, জীবন আর মৃত্যুর মাঝখানের দৌড়। দৌড়, শুধু দৌড়। পায়ের নিচে মাটি আছে কিনা, সামনে কোনো গর্ত আছে কিনা, সেসব দেখার সময় নেই। অর্ক রিমির হাত ধরে হ্যাচকা টানে দৌড়াচ্ছে, তাদের পেছনে ধেয়ে আসছে এক প্রলয়। সুরঙ্গের ভেতরটা এখন আর স্থির নেই। শেখর চৌধুরীর নাকি প্রতাপ নারায়ণের সেই দানবীয় গর্জনে মাটির দেয়ালগুলো থরথর করে কাঁপছে। উপর থেকে ঝুরঝুর করে মাটি আর পাথর খসে পড়ছে। মনে হচ্ছে পুরো সুরঙ্গটা একটা জ্যান্ত অজগরের মতো সংকুচিত হয়ে তাদের পিষে ফেলতে চাইছে। যাবি কোথায় অর্ক? এই মাটির প্রতিটা কণা আমার, প্রতিটা অন্ধকার কোণ আমার। পেছন থেকে ভেসে আসা সেই কণ্ঠস্বর এখন আর মানুষের গলার মতো শোনাচ্ছে না, মনে হচ্ছে শত শত শেয়াল একসাথে ডেকে উঠছে। অর্ক একবারের জন্যও পেছনে তাকালো না, সে জানে তাকালেই মৃত্যু। তার টর্চের আলোটা কাঁপা কাঁপা হাতের সামনে পড়ছে। সুরঙ্গটা এঁকে বেঁকে উপরের দিকে উঠে গেছে, কিন্তু পথটা পিচ্ছিল, কাদা আর শ্যাওলায় ভরা। ভাইয়া, আমি আর পারছি না, রিমি হাঁপাতে হাঁপাতে বলল, তার পা জড়িয়ে আসছে। পারতেই হবে রিমি, থামলে চলবে না, অর্ক চিৎকার করে বলল। হঠাৎ রিমির পা পিছলে গেল, সে ছিটকে পড়ল কাদার মধ্যে। আহ! অর্ক থমকে দাঁড়ালো, সে দ্রুত রিমির কাছে ফিরে এলো। উঠো, জলদি উঠো! কিন্তু রিমি উঠতে পারছে না,
মাটির নিচ থেকে কালো রঙের লতানো শিকড়, না, ওগুলো শিকড় নয়, ওগুলো তরল ছায়া, রিমির গোড়ালি পেঁচিয়ে ধরেছে। ছায়াগুলো আঠার মতো তাকে মাটির সাথে আটকে ফেলছে। ভাইয়া, আমাকে টানছে, মাটির নিচে টেনে নিচ্ছে। রিমি আর্তনাদ করে উঠল। অর্ক দেখল পেছনের অন্ধকারটা ঢেউয়ের মতো এগিয়ে আসছে। সেই অন্ধকারের ভেতর জলজল করছে শেখর কাকুর সেই হিংস্র চোখ দুটো। অর্ক কাল বিলম্ব না করে হাতের ভোজালিটা দিয়ে সজোরে কোপ দিল রিমির পায়ের কাছে। কচাত! কালো ছায়াগুলো কেটে গিয়ে ছটপট করতে লাগলো। রিমি ছাড়া পেল। অর্ক তাকে পাঁজা কোলা করে তুলে আবার দৌড় শুরু করল। সামনে একটা বাঁক ঘুরতেই তারা দেখল এক অদ্ভুত দৃশ্য। সুড়ঙ্গের ছাদটা এখানে ফেটে গেছে, আর সেই ফাটল দিয়ে ওপর থেকে ঝুলে আছে বিশাল এক বটগাছের জটা বা শিকড়। শিকড়গুলো মাটির দেয়াল বেয়ে নিচে নেমে এসেছে। আর ওই ফাটল দিয়ে দেখা যাচ্ছে ওপরের আকাশ, কালো মেঘে ঢাকা আকাশ, কিন্তু তবুও সেটা খোলা পৃথিবী। ওই যে, ওটাই বেরোনোর পথ, অর্ক চিৎকার করল। কিন্তু শিকড়গুলোর কাছে পৌঁছানোর আগেই সুড়ঙ্গের মেঝের মাটি দুভাগ হয়ে গেল। অর্ক আর শিকড়গুলোর মাঝখানে তৈরি হলো এক বিশাল ফাটল। পেছনে শেখরের ছায়ামূর্তি এখন তাদের প্রায় ধরে ফেলেছে। তার শরীর থেকে কালো ধোঁয়া হাতুড়ির মতো আকার নিয়ে অর্কের দিকে ধেয়ে এলো। লাফ দাও রিমি, শিকড়টা ধরো। অর্ক রিমিকে ধাক্কা দিল ফাটলের ওপারে। রিমি কোনো মতে একটা মোটা শিকড় জড়িয়ে ধরল, কিন্তু অর্ক পিছিয়ে পড়ল সে ফাটলের এপারে। শেখর অট্ট হাসি দিলেন। একা মেয়েটাকে পাঠিয়ে দিলি, কিন্তু তুই তো আমার। অর্ক ফাটলের দিকে তাকালো। দূরত্বটা কম নয়, আর তার হাতে পায়ে শক্তি প্রায় শেষ। কিন্তু সে যদি এখানে মরেও যায়, তার শরীরটা এই শয়তান দখল করবে, তা হতে দেওয়া যাবে না। অর্ক ভোজালিটা দাঁতে কামড়ে ধরল, তারপর কয়েক কদম পিছিয়ে গিয়ে একটা লম্বা দৌড় দিল। সর্বশক্তি দিয়ে লাফ দিল সে। শূন্যে ভাসমান কয়েকটা মুহূর্ত, মনে হলো সময় থমকে গেছে। ধপাস! অর্ক গিয়ে পড়ল ফাটলের ওপারে, কিন্তু তার হাত ফসকে গেল। সে গড়িয়ে পড়ে যাচ্ছিল নিচের অন্ধকারের দিকে। ঠিক শেষ মুহূর্তে একটা হাত তার কলার চেপে ধরল। রিমি, মেয়েটা তার সমস্ত শক্তি দিয়ে একটা শিকড় জনিয়ে ঝুলে আছে, আর অন্য হাত দিয়ে অর্ককে ধরে রেখেছে। ভাইয়া, ছাড়বে না! রিমি দাঁত চিপে বলল। অর্ক কোনো মতে শিকড়টা আঁকড়ে ধরল। তারপর রিমিকে বলল, উপরে, জলদি উপরে উঠো। তারা দুজনে মিলে বানরের মতো শিকড় বেয়ে উপরে উঠতে শুরু করল। নিচে সুড়ঙ্গের ভেতরে শেখর চৌধুরী রাগে গর্জন করছেন। পালাতে পারবি না, মাটির উপরেও আমার রাজত্ব। আজ অমাবস্যা, আজ আমি সর্বত্র। নিচ থেকে কালো ধোঁয়া এবার উপরের দিকে উঠতে শুরু করল, যেন আগ্নেয়গিরির উদ্গীরণ হচ্ছে। অর্ক আর রিমি প্রাণপণে পাইছে। শিকড়গুলো ভেজা, হাত পিছলে যাচ্ছে, কাঁটা আর ইঁটের খোঁচায় হাত পা ছড়ে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে, কিন্তু সেই ব্যথার কোনো অনুভূতি তাদের নেই। হঠাৎ অর্কের হাত একটা শক্ত পাথরে লাগল। সে মুখ তুলে দেখল তারা জমিদার বাড়ির উঠোনের সেই ভাঙা ফোয়ারাটার ভেতরে উঠে এসেছে। ফোয়ারার তলাটাই আসলে সুড়ঙ্গের মুখ। হাতে ধরো! অর্ক রিমিকে টেনে তুলল। দুজন ধপাস করে পড়ল ভেজা ঘাসের উপর। বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, বাতাস পাগলের মতো বইছে। বিদ্যুতের চমকানিতে পুরো জমিদার বাড়িটা একবার করে দৃশ্যমান হচ্ছে, আবার অন্ধকারে তলিয়ে যাচ্ছে। তারা বেঁচে ফিরেছে, পাতাল থেকে ফিরেছে। কিন্তু হাঁপ ছাড়ার আগেই অর্ক দেখল যেই ফাটল দিয়ে তারা উঠে এসেছে, সেখান থেকে গল গল করে কালো ধোঁয়া বেরোচ্ছে। সেই ধোঁয়া বৃষ্টির জলের সাথে মিশে এক বিশাল আকার ধারণ করছে। জমিদার বাড়িটা কাঁপছে, জানলা দরজাগুলো সব একসাথে ধড়াম ধড়াম শব্দ করছে। শেখর চৌধুরী বা প্রতাপ নারায়ণ, সে এখন আর মাটির নিচে সীমাবদ্ধ নেই, সে উঠে এসেছে। অর্ক ভোজালিটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো। বৃষ্টিতে তার চশমা ঝাপসা, কিন্তু দৃষ্টি পরিষ্কার। দৌড় এখনো শেষ হয়নি রিমি, আমাদের ওই মূল মন্দিরে যেতে হবে, যেখানে হরিচরণ বলেছিল সেই রিচুয়াল। কিন্তু ভাইয়া, ভোজালি তো কঙ্কালে গিথে দেওয়ার কথা ছিল, আমরা তো কঙ্কালটাই পেলাম না। হতাশ গলায় রিমি বলল। অর্ক আকাশের দিকে তাকালো, বিদ্যুৎ চমকাচ্ছে। কঙ্কাল নিচে ছিল না রিমি, আমি নিচে শুধু হাড়গোড় দেখেছি, কিন্তু কোনো আসল কঙ্কাল দেখিনি। আমার মনে হয় হরিচরণ সবটা জানতো না, অথবা... অর্ক হঠাৎ বাড়ির ছাদের দিকে তাকালো। চিলেকোঠার ঘরে সেখানে একটা আলো জ্বলছে। আসল প্রাণভমরা মাটির নিচে নয়, ওটা উপরে, ওই চিলেকোঠার ঘরে। ঠিক তখনই তাদের সামনে মাটি ফুঁড়ে কালো ছায়াটা আবার দাঁড়িয়ে গেল। এবার তার উচ্চতা দোতলা সমান। বুদ্ধিমান! ছায়াটা মেঘের গর্জনের মতো শব্দ করে বলল।
কিন্তু বড্ড দেরি করে ফেললি। বজ্রপাতের বিকট শব্দে কিছুক্ষণের জন্য অর্ক এবং রিমির কান স্তব্ধ হয়ে গেল। ঘরের মাঝখানে এখন আর কোনো অন্ধকার নেই, আছে শুধু চোখ ধাঁধানো নীল আগুনের কুণ্ডলী। সেই আগুন সাধারণ আগুনের মতো ওপরের দিকে উঠছে না, বরং তা ঘূর্ণিবায়ুর মতো কঙ্কালটিকে ঘিরে ঘুরছে। প্রতাপ নারায়ণের কঙ্কালটি এখন এক জ্বলন্ত মশাল। তার পাঁজরের হাড়ের ভেতর বিদ্ধ ভোজালিটি থেকে নীল রশ্মি বের হয়ে হৃৎপিণ্ডটিকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। কিন্তু ৩০০ বছরের জমানো পাপ কি এত সহজে ছাড়ে? না! কঙ্কালের চোয়াল ভাগ হয়ে এক অমানবিক গর্জন বেরিয়ে এলো। সেই শব্দে ঘরের দেওয়ালের পলেস্তারা খসে পড়তে শুরু করলো। কঙ্কালটি তার জ্বলন্ত হাড়ের হাত দিয়ে অর্কের গলা টিপে ধরল। আগুনের তাপে অর্কের গলার চামড়া ঝলসে যাচ্ছে, কিন্তু সে ভোজালির মুঠো ছাড়ল না। মর, তুই মর! অর্ক চিৎকার করে ভোজালিটা আরও গভীরে ঢুকিয়ে মোচড় দিল। কঙ্কালটি অর্ককে নিয়ে মেঝের ওপর আছড়ে পড়ল। দুজনের শরীরেই এখন আগুন। অর্কের জ্যাকেটে আগুন ধরে গেছে। সে এক হাত দিয়ে কঙ্কালের গলা ঠেলে ধরার চেষ্টা করছে, অন্য হাতে ভোজালিটা চেপে ধরে আছে। কঙ্কালের ভেতর থেকে কালো ধোঁয়াগুলো সাপের মতো বেরিয়ে এসে অর্কের নাক মুখ দিয়ে তার শরীরে ঢোকার শেষ চেষ্টা করছে। শরীর দে, আমাকে শরীর দে! প্রতাপ নারায়ণের কণ্ঠস্বর এখন অর্কের মাথার ভেতরে হাতুড়ির মতো বাজছে। ভাইয়া! রিমি আগুনের ধোঁয়ার ভেতর দিয়ে হামাগুড়ি দিয়ে এগিয়ে এলো। তার হাতে একটা ভারী লোহার রড, যেটা ছাদ থেকে খসে পড়েছে। রিমি তার সর্বশক্তি দিয়ে রডটা দিয়ে কঙ্কালের মাথায় আঘাত করল। খটাস! কঙ্কালের করটিটা ফেটে দুভাগ হয়ে গেল। আঘাতের চোটে কঙ্কালের হাতটা অর্কের গলা থেকে ছুটে গেল। এই সুযোগে অর্ক এক লাথি মেরে জ্বলন্ত কঙ্কালটাকে দূরে সরিয়ে দিল। কিন্তু কঙ্কালটি থামল না। মাথা ফেটে যাওয়া অবস্থাতেই সেটা আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করল। তার শরীরের হাড়গুলো একে একে খসে পড়ছে, কিন্তু মেরুদণ্ডটা এখনো সোজা। ভোজালিটা বের করো না! অর্ক চিৎকার করে বলল। কঙ্কালটি তার বুকের ভোজালিটা টেনে বের করার চেষ্টা করছে। যদি ওটা বেরিয়ে যায়, তবে হৃৎপিণ্ডটা পুরোপুরি ধ্বংস হবে না, ছায়া আবার ছাড়া পেয়ে যাবে। অর্ক নিজের শরীরের আগুন নেভানোর তোয়াক্কা না করে আবার ঝাঁপিয়ে পড়ল কঙ্কালের ওপর। সে ভোজালির হাতলটা ধরে নিজের সমস্ত ওজন দিয়ে চাপ দিল। আজ রক্ত দিয়েই তোর শেষ স্নান হবে প্রতাপ! অর্ক ভোজালিটা দিয়ে হৃৎপিণ্ডটাকে পিষে ফেলল। মুহূর্তের মধ্যে এক প্রচণ্ড বিস্ফোরণ হলো। বোমা ফাটার মতো শব্দে সেই পচা হৃৎপিণ্ডটা ফেটে কালো ছাই হয়ে গেল। কঙ্কালটির ভেতর থেকে এক আকাশচুম্বী আর্তনাদ শোনা গেল। সেই আর্তনাদ চিলেকোঠার ছাদ ফুটো করে রাতের আকাশে ছড়িয়ে পড়ল। কালো ধোঁয়াগুলো আগুনের সংস্পর্শে এসে বাষ্প হয়ে মিলিয়ে যেতে লাগলো। প্রতাপ নারায়ণের কঙ্কালটি থরথর করে কাঁপতে কাঁপতে বালুর প্রাসাদের মতো ধসে পড়ল। হাড়গুলো কালো ছাই হয়ে মেঝেতে মিশে গেল। কিছুক্ষণের মধ্যেই সেখানে আর কোনো কঙ্কাল নেই, কোনো দানব নেই। আছে শুধু একগাদা ছাই আর একটা লাল হয়ে যাওয়া ভোজালি। কিন্তু বিপদ কাটেনি। এই লড়াইয়ে জমিদার বাড়িটির মূল কাঠামো নড়ে গেছে। ছাদটা হুড়মুড় করে ভেঙে পড়তে শুরু করেছে। আগুনের লিলিহান শিখা এখন নীল থেকে লাল হয়ে পুরো ঘরে ছড়িয়ে পড়েছে। ভাইয়া ওঠো, আমাদের পালাতে হবে! রিমি অর্কের হাত ধরে টানল। অর্ক উঠতে পারছে না। ধোঁয়ায় তার দম বন্ধ হয়ে আসছে, শরীর অবশ। তুমি যাও রিমি, আমি পারবো না। একদম বাজে কথা বলবে না! রিমি কাঁদো কাঁদো গলায় ধমক দিল। সে প্রাণপণে অর্ককে টেনে তুলল। আমরা একসাথে এসেছি, একসাথে যাব। ঘরের দরজাটা ধ্বংসস্তূপে বন্ধ হয়ে গেছে। একমাত্র পথ খোলা জানলাটা, কিন্তু নিচে দোতলা সমান উচ্চতা, আর নিচে পাথরের উঠোন। লাফ দিতে হবে, অর্ক কোনো মতে বলল। আগুনের হলকা তাদের পিঠ পুড়িয়ে দিচ্ছে। ওপর থেকে জ্বলন্ত কড়ি কাঠ খসে পড়ছে। তারা দুজনে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরে প্রবল ঝড় বৃষ্টি। আমার হাত ধরো রিমি! রিমি অর্কের হাত শক্ত করে ধরল। 1, 2, 3! তারা দুজন অন্ধকারের বুকে ঝাঁপ দিল। পেছনে বিকট শব্দে চিলেকোঠার ছাদটা ধসে পড়ল আগুনের কুণ্ডলী হয়ে। বাতাসে ভাসমান সে কয়েক সেকেন্ড মনে হলো অনন্তকাল। তারপর ঝপাস! তারা গিয়ে পড়ল উঠোনের একপাশে জমে থাকা বৃষ্টির জল আর কাদার স্তূপে। নরম কাদা আর জল তাদের হাড় ভাঙা থেকে বাঁচিয়ে দিল, কিন্তু আছাড়ের চোটে দুজনেরই দম আটকে গেল। অর্ক কাদার মধ্যে মুখ থুবড়ে পড়ে রইল। বৃষ্টির ফোঁটাগুলো তার জ্বলন্ত পিঠের উপর অমৃতের মতো মনে হচ্ছে। সে কি বেঁচে আছে? সে চোখ খোলার চেষ্টা করল। চোখের চশমাটা আগেই ভেঙে গেছে। ঝাপসা চোখে সে দেখল পুরো জমিদার বাড়িটা দাউ দাউ করে জ্বলছে। আগুনের শিখা আকাশ ছুঁতে চাইছে, যেন নরক আজ নিজের দরজা বন্ধ করে দিচ্ছে। পাশে রিমি নড়ছে, সে কাশছে। রিমি! অর্ক অস্ফুট স্বরে ডাকল।
আছি ভাইয়া। রিমির গলাটা খুব ক্ষীণ। অর্ক আকাশের দিকে তাকালো। মেঘের ভাগ দিয়ে কি ভোরের আলো দেখা যাচ্ছে? না, এখনো রাত, কিন্তু অন্ধকারের সেই ভারটা আর নেই, বাতাসের সেই পচা গন্ধটা নেই। বৃষ্টির জলে ধুয়ে যাচ্ছে সব রক্ত, সব পাপ। অর্ক নিজের হাতের দিকে তাকালো। বৃষ্টির জলে ধুয়ে যাচ্ছে কাদা, তার কবির সেই দগদগে লাল ত্রিশূল চিহ্নটা। সেটা আর জ্বলছে না, সেটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে চামড়ার রঙের সাথে। অভিশাপ কেটে গেছে। কিন্তু হঠাৎ অর্কের মনে হলো আগুনের দিকে তাকিয়ে কেউ একজন হাসছে। সে কষ্ট করে মাথা তুলল। জ্বলন্ত বাড়ির প্রধান ফটকের সামনে একটা ছায়া দাঁড়িয়ে আছে, মানুষের ছায়া। হরিচরণ? না, হরিচরণ তো মারা গেছে। তবে কি শেখর কাকু? ছায়াটা আগুনের দিকে হাত নেড়ে বিদায় জানালো, তারপর ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। অর্ক আর ভাবতে পারছে না, তার চোখের পাতা ভারী হয়ে আসছে। ক্লান্তি আর স্বস্তি দুটো মিলে তাকে ঘুমের দেশে টেনে নিয়ে যাচ্ছে। সে কাদার উপরই মাথা এলিয়ে দিল। জ্ঞান হারানোর আগে তার কানে শেষবার ভোজালির গায়ে খোদাই করা সেই শব্দগুলো ভেসে এলো। ছায়া কেবল আলোতেই বাঁচে, আলো নিভলে ছায়াও মরে।